সময়টা ছিল ঘোর শ্রাবণ মাস। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি পড়ছে, সঙ্গে জোলো হাওয়া বইছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে জোরে জোরে বাজ পড়ছে। এই ঘোর শ্রাবণ মাসে আমি, আমার বন্ধু কিশোরী আর তারানাথ, আমরা তিনজন মিলে কিশোরীর এক অনেক দিনকার চেনা বন্ধু রাতুলের বাড়িতে মনসা পুজো উপলক্ষে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম পুরুলিয়ার তালারি গ্রামে। এখানে বলে রাখি, কিশোরীর বন্ধু রাতুল আমাদের প্রিয় জ্যোতিষমশাই শ্রী তারানাথ চক্রবর্তীর অন্ধভক্ত। কারণ কিশোরীর বন্ধু রাতুল মাঝে মধ্যেই তারানাথের কাছে নিজের ভাগ্য নির্ধারণ করতে আসত। সেই থেকেই রাতুল আর তারানাথের পরিচয়, আর এই পরিচয়টা হলো গত 5 বছর ধরে। আমরা রাতুলের বাড়ি মনসা পুজোর উপলক্ষে পুজোর আগের দিন পৌঁছাই। কলকাতা থেকে পুরুলিয়ার তালারি গ্রাম যেতে 7 ঘন্টা সময় লাগে। আমরা ভোরের ট্রেন ধরে তালারি গ্রাম পৌঁছতে পৌঁছতে বিকেল 3-4 বেজে যায়। আমি, কিশোরী, তারানাথ ও রাতুল আমরা 4 জন সন্ধ্যাবেলা দুতলা বারান্দায় বসে চা আর তেলে ভাজা সহযোগে আড্ডা দিচ্ছি, আর নিচের একতলায় চণ্ডী মণ্ডপে বাড়ির মেয়ে বউরা পুজোর নানা কাজে ব্যস্ত। আমরা 4 জন যখন গল্পের মশগুলে ব্যস্ত, হঠাৎ নিচের চণ্ডী মণ্ডপ থেকে একটা মেয়েলি কণ্ঠের চিৎকার শোনা যায়। এই রাতুল, মৃদুল, তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি নিচে আয়, দেখ কি সর্বনাশ হলো। নিচ থেকে মেয়েলি কণ্ঠস্বরটা ভেসে আসতেই রাতুল আমাদের সঙ্গে কথা বলা থামিয়ে দিয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, মা চিৎকার করছে কেন? নির্ঘাত কিছু একটা হয়েছে আবার। এই বলে রাতুল আমাদের সঙ্গে আড্ডা থামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে নিচে ছুটে যায়, সঙ্গে আমরা 3 জন। আমি যেই দুতলা সিঁড়ি দিয়ে নিচে চণ্ডী মণ্ডপে যেতে যাব, হঠাৎ আমার মনে হলো আমার পিছন থেকে দীর্ঘ একটা লম্বা কালো ছায়া শুরুত করে যেন বারান্দার ঘুপচি অন্ধকারের মধ্যে মিশে গেল। এরপর আমি ওইদিকে না তাকিয়ে নিচে নেমে এসে দেখি চণ্ডী মণ্ডপের সামনে রাতুলের মা অলকা দেবী হাউ হাউ করে কাঁদছে। মাকে কাঁদতে দেখে রাতুল জিজ্ঞাসা করে, মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? রাতুলের বউ অলকা রাতুলের মায়ের পাশ থেকে বলে ওঠে, যে ফলগুলো তুমি আজ সকালবেলা পুজোর জন্য বাজার থেকে এনেছিলে, সেই ফলগুলো আমি আর মা বালতির জলে ধুয়ে ধুয়ে ঝুড়িতে রাখছিলাম। হঠাৎ একটা আপেল বাজারের ব্যাগ থেকে তুলে যেই জলে ধুতে যাব, দেখি ওই বালতির জলের মধ্যে কতগুলো কুচি কুচি মানুষের পোড়া হাড় গোড় পড়ে, আর ওই পোড়া হাড় গোড় গুলো থেকে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছিল জানো? কই দেখি, বালতি জলের মধ্যে কেমন মানুষের পোড়া হাড়গোড় পড়ে দেখি। এই কথা বলতে বলতে রাতুল আর আমরা 3 জন বালতির জলের দিকে তাকাতেই দেখি সত্যি সত্যি বালতির জলে পোড়া পোড়া মানুষের হাড়গোড় পড়ে। বালতি জলে পোড়া পোড়া মানুষের হাড়গোড় দেখে তারানাথ চমকে উঠে রাতুল আর রাতুলের বউ অলকাকে বলে, এ কি, এই বালতি জলে পোড়া পোড়া মানুষের হাড়গোড়গুলো এলো কি করে? আর এই হাড়গোড়গুলো তো দেখে মনে হচ্ছে শ্মশানের পোড়ানো মৃত মানুষের হাড়গোড়। রাতুলের মা মৃন্ময় দেবী আর অলকা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, জানি না ঠাকুর মশাই, হঠাৎ করে তাকিয়ে দেখি বালতির জলে ওইগুলো ভাসছে। আর জানেন ঠাকুর মশাই, কিংসুকের বিয়ের পর থেকেই না বাড়িতে এইসব অদ্ভুত অদ্ভুত ভৌতিক কাণ্ড কারখানা শুরু হয়েছে। কিংসুকের বিয়ের পর থেকে বাড়িতে ভৌতিক কাণ্ড কারখানা শুরু হয়েছে মানে? ঠিক বুঝলাম না। পাশ থেকে রাতুল বলে ওঠে, ঠাকুরমশাই, বিগত 1-1.5 বছর ধরে বাড়িতে নানান ধরনের প্রতিনিয়ত ভৌতিক অলৌকিক ঘটনা ঘটে চলেছে, যা আমাদের বাড়ির লোকেদের কাছে আজও কোনো ব্যাখ্যা নেই। তোমাদের বাড়িতে গত 1-1.5 বছর ধরে কি কি এমন ভৌতিক অলৌকিক ঘটনা ঘটেছে যার তোমরা আজও ব্যাখ্যা খুঁজে পাওনি? রাতুল তখন চণ্ডী মণ্ডপের এই দিক ওই দিক একবার তাকিয়ে নিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি ঘরে চলুন, সব বলছি। এখানে অনেক বাইরের লোক আছে, এখানে এইসব আলোচনা করা ঠিক হবে না। এই বলে রাতুল আমরা আগে যেখানে বসেছিলাম
সেখানে নিয়ে যায়। আমার আবার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে হলো আমাকে কেউ যেন আড়াল থেকে লক্ষ্য করছে, কিন্তু কে লক্ষ্য করছে আমি ঠিক বুঝতে পারলাম না। এরপর আমরা দুতলা বারান্দার মোড়ার ওপর বসতেই রাতুল আরেক প্রস্থ চায়ের অর্ডার দেয় আমাদের জন্য ভজহরিকে দিয়ে। তারপর বারান্দায় জ্বলা হালকা হলুদ নিয়ন আলোয় তারানাথের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আজ থেকে 1 বছর আগে আমার ছোট ভাই কিংসুকের সবে সবে বিয়ে হয়েছে মায়ার সঙ্গে। বিয়ের ঠিক সপ্তাহ 2 পরে একদিন খুব সকালবেলা আমার ছোট বোন শুভ্রা সারা বাড়ি ঝাঁট দিচ্ছিল, আর আমার স্ত্রী অলোকা সকাল সকাল পুজো করবে বলে স্নানে গিয়েছিল। অলোকা যেই কলঘর থেকে স্নান করে বেরিয়েছে, শুভ্রা আলোকাকে দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসে আর নাক মুখ সিটকিয়ে বলে, মা গো মা, বৌদি আমাকে আর পরদিন থেকে সারা বাড়ি ঝাঁট দিতে বলো না তো। কেন রে, কি হয়েছে? মেজ বৌদি কো আর বলো না, আজ সারা বাড়ি যখন ঝাড় দিচ্ছিল দেখি ছাদ থেকে ছোট বৌদি ঘরের সামনে পর্যন্ত কতগুলো শুকনো রজনীগন্ধার মালা আর কতগুলো ওই ভাঙা মালসার টুকরো পড়ে, তার সঙ্গে দেখি ও বাবা গো কতগুলো মানুষের হাড়গোড় পড়ে। বাড়ির মধ্যে ভাঙা মালসা, পোড়া মানুষের হাড়গোড় পড়ে? তুই বলছিস শুভ্রা? আহা, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় মেজ বৌদি, তাহলে ছাদে গিয়ে একবার দেখবে চলো। এই বলে শুভ্রা অলোকাকে নিয়ে ছাদে যায়, আর ছাদে যেতেই অলোকা দেখে কি ছাদের একপাশে সত্যি সত্যি জড়ো করে রাখা আছে কতগুলো শুকনো রজনীগন্ধার মালা, ভাঙা মালসা আর কতগুলো পোড়া পোড়া মানুষের হাড়গোড় ইত্যাদি জিনিসপত্র। অলোকা এইসব দেখে শুভ্রা দিকে তাকিয়ে বলে, এ মা, এইসব জিনিসপত্র এইগুলো এলো কি করে শুভ্রা? এগুলো দেখে মনে হচ্ছে তো শ্মশানের জিনিস। এরপর আমি ঘুম থেকে উঠতেই অলোকা আমাকে চা দিতে এসে ওর আর শুভ্রার ওই ছাদের কিছুক্ষণ আগে দেখা ওই জিনিসগুলোর কথা বলতেই আমি বলি ওকে, দেখে গিয়ে কোনো কাকপক্ষিতে হয়তো এইসব কাজ করেছে। এরপর প্রায় প্রতিদিন সকাল হতেই শুভ্রা সারা বাড়ি ঝাঁট দিতে দিতে চিৎকার করে বলতো, এই রজনীগন্ধার মালা, ভাঙা মালসা, পোড়া মানুষের হাড়গোড় কোথা থেকে আসছে বাড়ির ভেতরে? শুভ্রার চিৎকার শুনে আমরা বাড়ির লোকেরা ছুটে গিয়ে দেখতাম সত্যি সত্যি বাড়ির সারা উঠোন জুড়ে আর সারা ছাদ জুড়ে রজনীগন্ধার মালা, ভাঙা মালসা আর পোড়া পোড়া মানুষের হাড়গোড় পড়ে রয়েছে। বাড়ির ভিতরে নিত্যদিন এইসব কাণ্ড কারখানার মধ্যে দিয়ে আমার দাদার ছেলে তার মেয়ে ঋতুর অন্নপ্রাশনের দিন চলে এলো। এই ঋতুর অন্নপ্রাশনের দিন বাড়িতে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। অনুষ্ঠানের দিন দুপুরবেলা ঋতুর মামা প্রীতমবাবু যখন ছোট 7 মাসের ঋতুকে কোলে নিয়ে ভাত খাওয়াতে বসে, তখনও ঋতুর মা পিয়ালি ঋতুর জন্য রান্নাঘর থেকে খাবার নিয়ে আসতে যায়। পিয়ালি রান্নাঘরে যাওয়ার কিছুক্ষণ পরেই রান্নাঘর থেকে পিয়ালির চিৎকার শোনা যায়, ও মা গো মা, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসে দেখে যাও, ঋতুর খাবারের থালার মধ্যে কি সব রেখে দিয়েছে। কে কোথায় আছো? পিয়ালির চিৎকার শুনে আমরা বাড়ির সকলে রান্নাঘরে ছুটে গিয়ে দেখি যে ঋতুর মামা বাড়ি থেকে যে কাঁসার অন্নপ্রাশনের জন্য থালা দেওয়া হয়েছিল, ঋতুর খাওয়ার জন্য সেই থালায় খাবারের ভাতের উপর আস্ত একটা পোড়া কঙ্কালের মুন্ডু রাখা। আর কঙ্কালের মুন্ডুটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ছেলের মাথা, আর মনে হচ্ছে সদ্য মাথাটাকে পোড়ানো হয়েছে। এই দৃশ্য দেখে আমার বড় বৌদি ভয় পেয়ে আমার বড়দাকে জড়িয়ে ধরে বলে, সেখানে এই মুন্ডুটা এলো কিভাবে? পিয়ালি তখন রীতিমতো ভয়ে সেঁটিয়ে গিয়েছে। সে কাঁপতে কাঁপতে বলল, জানি না মা। ঋতুর খাবার যখন আনতে আসে দেখি ঢাকা খুলে ওই ভাতের উপরে কে কঙ্কালের মুন্ডুটা রেখে দিয়েছে। এরপর কিছুটা পরিবেশটা ধাতস্থ হতেই আমি আর কিংসুক মিলে পোড়া কঙ্কালের মুন্ডুটা নিয়ে গিয়ে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা পুকুর পড়ে
সেই পুকুর পাড়ে গিয়ে একটা জায়গায় গর্ত খুঁড়ে পোড়া কঙ্কালের মুন্ডটা পুঁতে দিয়ে আসি। তারপর পিয়ালি ঋতুর জন্য পুনরায় আবার রান্না করে নিয়ে যাই। তারপর আবার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের দিন রাতে আর একটা ঘটনা ঘটে। আরো একটা ঘটনা? এবারে কার সাথে? হ্যাঁ ঠাকুর মশাই, আরো একটা ঘটনা ঘটে। আর এই ঘটনার জন্য আমাদের বাড়ির দুটো রান্নার চাকরের মধ্যে একজন রান্নার চাকর ভয় পেয়ে জানেন কাজ ছেড়ে যায়। ঠাকুর মশাই, সেই দিন অনুষ্ঠান মিটে যাওয়ার পর বাড়ির সবাই ক্লান্ত ছিল বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে আমাদের রান্নার চাকর সুজয়ের বউ মীরার চিৎকারে ঘুম ভেঙে যায়। ওগো দাদা বাবুরা, গিন্নি মারা, তোমরা কে কোথায় আসো গো? তাড়াতাড়ি এদিকে আইসো গো, দেখো আমার স্বামীটা কেমন ধারা আচরণ করতেছে। মীরার ওই চিৎকারে আমার সবার প্রথমে ঘুম ভাঙে। আমি ঘুম চোখে বুঝতে পারি না যে কে চিৎকার করছে। এরপর অলকাকে ডাকি আর ডেকে জিজ্ঞাসা করি, এটা মীরার গলা না? হ্যাঁ গো, এটা সুজয়ের বউ মীরার গলা। কিন্তু এত রাতে মীরা এইভাবে চিৎকার করছে কেন বলো তো? জানি না, চলো তো নিচে গিয়ে দেখি ওদের কোনো বিপদ হলো কিনা। এই বলে আমি আর অলকা নিচে নেমে বাড়ির পিছনের ওই চাকরদের মহলের সামনে যেতে দেখি বড়দা, বড় বৌদি, ওদের ছেলে অনন্ত আর কিংসুক আর মায়া দাঁড়িয়ে আছে, আর সুজয়ের বউ মীরা উঠোনে হাত পা ছড়িয়ে বসে। সুজয়কে ওর কোলের ওপরে মাথা রেখে আরো স্তরে চিৎকার করছে, আর সুজয় অজ্ঞান হয়ে মীরার কোলে শুয়ে রয়েছে। দেখো ভাই, আমার স্বামীর কি হলো গো? এই মীরা, তুই রাত দুপুরে ওইভাবে চিৎকার করছিস কেন রে? কি হয়েছে? ও মেজো দাদা বাবু, দেখেন না আমার স্বামী হঠাৎ করে অজ্ঞান হইয়া গেছে গো। কেন, কি হয়েছে? ওর কি শরীর খারাপ হয়েছে? কে জানে মেজো দাদা বাবু, আমি তো ঠিক জানি না। ও তো শরীর খারাপের কথাও আজ পর্যন্ত আমায় বলেনি গো। এরপর বড়দা সুজয়ের চোখে মুখে জলের ছিটে দিতেই বেশ কিছুক্ষণ পর সুজয়ের জ্ঞান ফেরে। সুজয়ের জ্ঞান ফিরতেই ও আমাদের দিকে তাকিয়ে হাত জোর করে বলে, দাদাবাবু, আমি আর এই বাড়িতে কাজ করবো না। কালই আমি এই বাড়ি ছেড়ে মীরাকে নিয়ে চলে যাব। কেন, কি হয়েছে? কিছু সমস্যা হয়েছে? সুজয় বাড়ির চারিদিকটা একবার তাকিয়ে নিয়ে বলল, দাদাবাবু, এই বাড়িতে পিশাচিনী ঢুকেছে। ওই পিশাচিনী কাউকে ছাড়বে না। সুজয়ের কথা শুনে কিংসুক হো হো করে হেসে জানতে চায় যে সে এমন কিছু নিজের চোখে দেখেছে কিনা। দেখেছি বলেই তো আপনাদের কথাটা বলছি দাদাবাবু। এরপর সুজয় ধীরে ধীরে বলতে শুরু করলো, অনুষ্ঠানের জন্য যে বড় বড় বাসনগুলো রান্নার জন্য বেরিয়েছিল, সেই বাসনগুলো মেজে ধুয়ে রান্নাঘরে গুছিয়ে রেখে বাড়ির পিছনের ওই পুকুরে যে স্নান করতে যাব, দেখি কি পুকুর পাড়ে যে গোলা বাড়িটা আছে, সেই গোলা বাড়ির ছাদের ওপরে এক বিকট দর্শনদারী মহিলা পা ঝুলিয়ে বসে একটা মানুষের কাটা পোড়া হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কর্মর করে। আর হি করে আস্তে আস্তে নাক সুরে বলছে, আমার না রোজ রোজ সত্য মরা চিন্তায় পোড়া মানুষের মাংস আর গোড় আর রক্ত খেতে খুব ভালো লাগে। গোলা বাড়িটার উপরে যে বিকট দর্শনধারী মহিলাটি বসেছিল, তার পরনে কিচ্ছু নেই জানেন। পুরো উলঙ্গ অবস্থায় বসেছিল, আর মুখটা পুরো চুলে ঢাকা ছিল বলে মহিলাটির মুখ আমি দেখতে পাইনি। আমরা সবাই সুজয়ের মুখে এই কথা বিশ্বাস করি না, উল্টে হেসে উড়িয়ে দিই। পরদিন সকাল হতেই সুজয় মীরাকে নিয়ে এ বাড়ি ছেড়ে ভয় পালায়। এই ঘটনার দুদিন পর বাড়িতে আর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কিন্তু বাড়ির মধ্যে যেন এই দুদিন সব সময় পোড়া মাংসের আঁশটানি গন্ধ পাওয়া যেত।
সেটা কোথা থেকে পাওয়া যেত আর কেনই বা পাওয়া যেত, কেউ এর ব্যাখ্যা আজও আমরা খুঁজে পাইনি। আর এর ঠিক 2 দিন পর আরো একটা খবর আমার কানে এলো। একদিন আমি সকালে বাজারে গিয়েছি বাজার করতে। বাজারে গিয়ে আমার এক স্কুলের ছোটবেলার বন্ধু পরিমলের সঙ্গে দেখা। পরিমল হলো এই গায়ের শ্মশানের ডোমের কাজ করে গত 12 বছর ধরে। পরিমলের সঙ্গে বাজারে দেখা হওয়ার পর দুটো ভালো মন্দ কথার পর পরিমল আমায় বলল, জানিস রাতুল, বিগত 2 সপ্তাহ ধরে এই পুরুলিয়ার তালারি গ্রামের শ্মশানে প্রায় রোজ দিনই একটা না একটা অদ্ভুত ঘটনা ঘটছে। পরিমলের মুখে এই কথা শুনে আমি বলি, কি অদ্ভুত ঘটনা রে পরিমল? আর বলিস না রে রাতুল, প্রায় প্রতিদিনই জ্বলন্ত চিতা থেকে 2-3টে মরার হাত পা নয়তো মাথার খুলি হাপিস হয়ে যাচ্ছে। কি কথা বলছিস রে পরিমল? জ্বলন্ত চিতা থেকে কে মানুষের হাত পা ও মানুষের মাথার খুলি চুরি করবে? একটু পরিষ্কার করে বলতো ভাই। বলছি, তবে মন দিয়ে শোন। ধর শ্মশানে একটি সদ্য মরা এসেছে। সেই সদ্য মরা আমরা চিতায় তুলে পোড়ানোর বেশ কিছুক্ষণ পর চিতায় আগুন নিভে আসলে যেই আমি বা আমার বন্ধুরা কেউ চিতার পোড়ানো ছাই থেকে ওই অস্থিটা সংগ্রহ করতে যাব, কিন্তু অস্থিটা খুঁজে পাই না অদ্ভুতভাবে। এরপর পরে দেখা যেত কি সেই সেই সদ্য পোড়া মরা শ্মশানের বাইরে পড়ে আছে, আর সেই পোড়া মরা দেহ থেকে হাত নয়তো পা উধাও। এছাড়া ধর আমি যেদিন যেদিন ছুটিতে বা অন্য কাজে থাকি, ধর আমি পরদিন শ্মশানে ফিরে এসে শুনতাম, মানে আমার বন্ধুরা বলতো যে অনেক রাত হলে শ্মশানের পর যে শমী গাছটা আছে না, সেই গাছের ওপর নাকি অদ্ভুত দর্শনধারী এক উলঙ্গ মহিলাকে বসে থাকতে দেখা যায়। আর সেই মহিলা কি নাকি কখনো পোড়া মানুষের পা বা ধর মাথার খুলি খেতে দেখেছে শ্মশানের কিছু ডোমেরা। কিন্তু ডোমেরা মহিলার মুখটা পুরো চুল দিয়ে ঢাকা ছিল বলে ওই মহিলার মুখটা দেখতে পায়নি। সেই মহিলা গাছের ডালে পোড়া মোড়ার হাত চিবোতে চিবোতে বলেছে নাকি সুরে, আমার না রোজ রোজ সত্য মরা চিন্তায় পোড়া মানুষের মাংস আর গোড় আর আর রক্ত খেতে খুব ভালো লাগে। পরিমলের মুখে বিকট দর্শনধারী মহিলার কথা শুনে আমার সুজয়ের কথা মনে পড়ে গেল। ও তো বলেছিল যে আমাদের বাড়ির পিছন দিকে গোল বাড়ির ছাদে ও বিকট দর্শনধারী একটা মহিলাকে কাটা পোড়া মাংসের হাত খেতে দেখেছে। এরপর আমি পরিমলকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসি। আর ফিরতে ফিরতে ভাবি, শ্মশানে দেখা পরিমল সে বিকট দর্শনধারী মহিলা আর সেই দিন সুজয়ের আমাদের বাড়ির পিছনে দেখা ওই মহিলা একই মহিলা কি? এরপর আমি বাজার থেকে ফিরে বড় বৌদির হাতে বাজারটা দিয়ে স্নানে যাই, অফিসে বেরোতে হবে বলে। কলঘর থেকে স্নান করে বেরিয়েছি, বড় বৌদি আমার কাছে ছুটে এসে বলে, মেজ ঠাকুরপো, তুমি বাজার থেকে কি মাংস এনেছো? কেন বড় বৌদি? মাঠের মাংস এনেছি বাজার থেকে। এখন বড় বৌদি আমার সঙ্গে একটাও কথা না বলে উল্টে আমার হাতটা ধরে টেনে ঘরের ভেতরে নিয়ে যায়। যা দেখাই সে দেখে আমার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। বড় বৌদি, আমি বাজার থেকে পাঁঠার মাংস এনেছিলাম, এখানে মানুষের পোড়া হাড় ঘুর এলো কি করে? তুমি যখন আমার হাতে বাজারটা দিয়ে স্নানে গেলে, আমি বাজারের ব্যাগ থেকে মাংসটা বের করে যেই বাটিতে রাখতে যাব, দেখি পাঁঠার মাংসের জায়গায় মানুষের পোড়া হাড় মাংস। এরপর আবারও সেই দিন কানুকে দিয়ে বাজার থেকে মাংস আনাতে পাঠানো হলো। এই ঘটনার পর দিন রাতে আরো একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়, যা আমাদের মনে চিরদিন দাগ কেটে গিয়েছে। আর ঘটনাটা ঘটে পিয়ালির মেয়ে ঋতুর সঙ্গে। ঠাকুর মশাই, ঋতু আর এই পৃথিবীতে নেই। সে 4 মাস আগে ওই অচেনা অজানা পিশাচিনীর কবলে পড়ে মারা গেছে। রাতুলের মুখে ঋতুর মৃত্যুর খবর শুনে কিশোরী বলল, তুই কি বলছিস কি রাতুল? ঋতু আর নেই? কি হয়েছিল কি ওর সঙ্গে? রাতুল বলতে শুরু করলো, সময়টা ছিল চৈত্র মাস, আর ঘটনাটা ঘটে নীল ষষ্ঠীর দিন। বড় বৌদি পিয়ালি অলোকা শিবের মাথায় জল ঢালবে বলে সারাদিন উপোস থাকবে। সন্ধ্যার পর 3 জন আমাদের গ্রামে শিব মন্দিরে জল ঢালতে যায়, আর ঋতুকে শ্রদ্ধার কাছে রেখে যায়। আর মায়া ওদের সঙ্গে যায়নি, কারণ ওর তখন মাসিক চলছিল।
আর তখনও ওর কোলে বাচ্চা আসেনি। এরপর ওদের তিনজনের শিব মন্দিরে জল ঢেলে পুজো দিয়ে আসতে আসতে রাত 9টা বেজে যায়। এরপর ওরা তিনজন বাড়ির ভেতরে ঢুকতেই আমার বড় বৌদি একটা কান্নার আওয়াজ পায়। কান্নার আওয়াজটা শুনে বাড়ির চারিদিকটা তাকিয়ে নিয়ে পিয়ালি বলে অলকার উদ্দেশ্যে, আচ্ছা, তোরা শুনতে পাচ্ছিস? বাড়ির ভেতর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে না? অলকা ভালো করে আওয়াজটা শুনে বলে, হ্যাঁ গো দিদি, আমি একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি বটে, কিন্তু বাড়ির ভিতর থেকে আসছে না, আসছে হলো বাড়ির বাইরে থেকে। কিন্তু ওইভাবে কাঁদছে কেন? চল তো গিয়ে দেখি ওই মুখপুরি মাগির আবার কি হলো। নির্ঘাত কিছু একটা শ্বশুর বাড়ি থেকে গোল বাঁধিয়ে বাপের বাড়ি এসে রয়েছে। এত দিন হয়ে গেল, এখন যদি একটা কিছু ভালো মন্দ ঘটিয়ে বসে তাহলেই হয়ে গেল। এই বলে বড় বৌদি অলকা পিয়ালিকে নিয়ে বাড়ির পিছন দিকে পুকুর ঘাটে যেতেই দেখে বড় বৌদি শুভ্রা হাত পা ছড়িয়ে বসে পুকুর পাড়ের সামনে যে পেয়ারা গাছটা আছে সেই দিকটায় তাকিয়ে চিৎকার করে কাঁদছে, আর পাশে কিংসুকের বউ মায়া ওকে সামলাচ্ছে। শুভ্রাকে ওইভাবে চিৎকার করে কাঁদতে দেখে বড় বৌদি গিয়ে জিজ্ঞাসা করে, এই মুখপুরি মেয়ে, ওভাবে চিৎকার করে কাঁদছিস কেন? শুভ্রা তখন কিছু না বলে শুধু পেয়ারা গাছের দিকে হাতের ইশারায় কি যেন একটা দেখায়। শুভ্রার হাতের ইশারায় দেখে বড় বৌদি অলকার পিয়ালি, দেখে 7 মাসের ছোট ঋতু রক্তাক্ত অবস্থায় পেয়ারা গাছের নিচে পড়ে রয়েছে, কিন্তু ঋতুর শরীর থেকে কি যেন হাত পা ছিঁড়ে নিয়ে চলে গিয়েছে। ঋতুর এই অবস্থা দেখে পিয়ালি ওইখানে জ্ঞান হারায়। এরপর শুভ্রা কদিন পর একটু ধাতস্থ হয়েই বড় বৌদিকে জিজ্ঞাসা করে, আচ্ছা শুভ্রা, সেদিন ঠিক কি হয়েছিল? ঋতুকে ঠিক কে মারলো? বড় বৌদি গো, তোমরা আমার কাছে ঋতুকে রেখে তো মন্দিরে পুজো দিতে গিয়েছিলে, আর ছোট বৌদির শরীর ভালো ছিল না বলে ঘরে ঘুমাচ্ছিল। আমি সেই সময় ঋতুকে নিয়ে রান্নাঘরে রাতে বাড়ির সবাই পরোটা আলুর তরকারি খাবে বলে বানাতে যাই। আমি ঋতুকে কয়েকটা খেলনা দিয়ে রান্নাঘরের সামনে ওই যে দাওয়াটা আছে না, সেখানে খেলতে বসিয়ে দিয়ে রান্নাঘরের ভেতরে বসে আটা মাখছিলাম, আর ঋতুর সঙ্গে কথা বলছিলাম, কারণ আমি সরাসরি রান্নাঘর থেকে ঋতুকে দেখতে পাচ্ছিলাম। এরপর আটাটা মেখে আমি উনুনে আলুর তরকারিটা বসিয়ে যেই পেছনে ফিরি, দেখি ঋতুর সঙ্গে কথা বলতে যাব, এমন সময় দেখি ঋতু হামাগুড়ি দিয়ে বাড়ির কোথাও গেছে। এরপর আমি রান্নাঘর থেকে বেরিয়ে ঋতুকে সারা বাড়ি খুঁজে বেরোই, কিন্তু বাড়ির কোথাও আমি ঋতুকে খুঁজে পাই না। এরপর আমার কি মনে হতে বাড়ির পেছনের দিকে যেতেই দেখি পুকুরের পাড়ের সামনে পেয়ারা গাছে একটা বিকট দর্শনধারী উলঙ্গ মহিলা পেয়ারা গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে, আর ঋতুর দেহ থেকে হাতটা ছিঁড়ে নিয়ে কোচমচ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর কি সব যেন বলছে এই করে হাসতে হাসতে। আমার না রোজ রোজ সদ্য মরা চিন্তায় পড়া মানুষের মাংস আর গোড় আর আর রক্ত খেতে খুব ভালো লাগে। আর ওই মহিলাটার মুখ পুরো চুল দিয়ে ঢাকা ছিল বলে মহিলাটার মুখ দেখতে পাইনি। এই দৃশ্য দেখে আমি জ্ঞান হারাই। এরপর তো ছোট বৌদি এসে আমার জ্ঞান ফেরায়। ঋতুর মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত বাড়িতে নানান জায়গায় খাবার দাবারও পর্যন্ত মানুষের পোড়া মাংস, হাড়গোড়, ভাঙা মালসা, শুকনো রজনীগন্ধার মালা এসব পাওয়া যায়। জানেন ঠাকুরমশাই, এই উৎপাত কবে কমবে কি জানে। তারানাথ রাতুলের মুখ থেকে সব শুনে বলল, আমার মনে হয় তোমাদের বাড়িতে কোনো অপদেবতা বা অপদেবীর ছায়া পড়েছে। এরপর রাত হয়ে আসছে দেখে ভিতর বাড়ি থেকে রাতের খাওয়ার ডাক পড়ে আমাদের। ঠাকুরমশাই, আর একটু ভাত দি। একটা অচেনা মেয়েলি মিষ্টি কণ্ঠ ভেসে আসতেই তারানাথ মাথা তুলে তাকায়, আর দেখে তার সামনে ভাতের হাঁড়ি নিয়ে বছর 30-32 এক কম বয়সী অচেনা মহিলা দাঁড়িয়ে আছে, আর মিষ্টিভাবে তারানাথের দিকে তাকিয়ে হাসছে। তারানাথ অচেনা মহিলাটিকে দেখে বলে, হ্যাঁ দাও আরো একটু ভাত। অচেনা মহিলাটি যখন তারানাথের পাতে ভাত দিচ্ছিল, রাতুল তখন পাশ থেকে বলে উঠল অচেনা মহিলাটির উদ্দেশ্যে, এ হলো আমার ছোট ভাইয়ের স্ত্রী মায়া।
রাতুলের মুখে কিংসুকের স্ত্রীর পরিচয় পেয়ে তারানাথ মায়ার দিকে ভালোভাবে তাকায়। ভালোভাবে মায়ার দিকে তাকাতেই তারানাথ চমকে ওঠে আর নিজের মনে বলে, এ কি? এ আমি কাকে দেখছি? এ যে মানবী নয়, এই যে শ্মশানের অপদেবী, মানে শ্মশান খাকি। ওর উপর যে ডাকিনী ভর করেছে, কিন্তু কিন্তু কিভাবে? খাওয়া দাওয়া সেরে তারানাথ উপরের অতিথি মহলে আসতেই কিশোরীকে বলে, কিশোরী, তোমার বন্ধু রাতুলকে একবার ডাকো তো এই ঘরে, খুব জরুরি দরকার আছে। কিছুক্ষণ পর রাতুল ঘরে প্রবেশ করতেই তারানাথ বলে ওঠে, রাতুল, একটা প্রশ্ন করব, কিছু মনে করবে না তো? কি প্রশ্ন ঠাকুরমশাই, বলুন। কাল একবার তুমি কিংসুককে আমার সঙ্গে দেখা করিও তো, কিছু দরকারি কথা আছে ওর সঙ্গে। আগে ঠিক আছে ঠাকুরমশাই। পরদিন সকাল থেকে পুজো বলে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম ঠিকই, কিন্তু আমার শুধু মনে হলো সারা রাত ধরে আমাদের ঘরের চারিদিকে কেউ যেন খুব চাপা পায়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের লক্ষ্য করে হিহি করে হাসছে। পরদিন সকালে, বলুন ঠাকুরমশাই, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? বাবা কিংসুক, আমি তোমাকে এখন মায়ার বিষয়ে কয়েকটা প্রশ্ন করব, তুমি কিছু মনে করবে না তো? তারানাথের মুখে মায়ার নাম শুনে কিংসুক বেশ বিরক্ত গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ, কি প্রশ্ন বলুন। আচ্ছা, তোমার আর মায়ার প্রথম দেখা কোথায় হয়েছিল? ওই তো, আমি বর্ধমানে গুপ্তিপাড়ার একটা গ্রামে স্কুলে পড়াতাম আর একটা বাড়িতে ভাড়া থাকতাম। আর যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির মেয়ে ছিল মায়া। ওর বাবা ওই গ্রামের মোড়ল। মায়ের বাবার নাম সৌমিত্রনাথ সেন। দীর্ঘদিন সৌমিত্রবাবুর বাড়িতে ভাড়া থাকতে থাকতে মায়াকে পছন্দ হয় এবং আমার সঙ্গে বিয়ে দেন। বেশ। আচ্ছা, তোমরা সদ্য বিয়ের পর কখনো ভুল করে শ্মশানে ঘুরতে গেছো? তারানাথের এই প্রশ্ন শুনে কিংসুক কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, একবার গিয়েছিলাম ওদের ওই গুপ্তিপাড়ার গ্রামের শ্মশানে ঘুরতে। তাও মায়া আমাকে জোর করে নিয়ে গেছিল, কারণ ওদের ওই গুপ্তিপাড়ার শ্মশানে নাকি জাগ্রত এক মাসান ঠাকুরের মন্দির আছে। ওই মন্দিরে ঠাকুরের কাছে যে যা মনস্কামনা বা ইচ্ছের কথা বলে, তাদের সেই মনস্কামনা আর ইচ্ছে পূরণ করে মাসান ঠাকুর। কিংসুকের মুখে মায়ার এই কাণ্ড শুনে তারানাথ মাথায় হাত দিয়ে বলে, হায় কপাল, এ কি কাণ্ড বাঁধিয়েছে মায়া! সদ্য বিয়ের পর কেউ শ্মশানে যায় নাকি? এতে যে অমঙ্গল হয়। নতুন বউয়ের এবং শ্মশানে দীর্ঘদিন বাস করা যে কোনো অপদেবী বা অপদেবতা যে নতুন বউ তার পিছু নেয়, আর মায়ার শরীরের ভিতরে অপদেবী বা শ্মশানকাকি প্রবেশ করেছে এই কারণেই এখন। আপনি কি বলছেন কি ঠাকুরমশাই? মায়ার শরীরে অপদেবী বা শ্মশান খাকি প্রবেশ করেছে? হ্যাঁ কিংসুক, মায়ার শরীরের মধ্যে শ্মশান খাকি প্রবেশ করেছে। ওকে এখন শ্মশান খাকির নজর থেকে বাঁচাতে পারবো কিনা জানি না, কারণ শ্মশান খাকি যে ব্যক্তির দেহে প্রবেশ করে তাকে সে ছাড়ে না, সে ব্যক্তিকে তার সঙ্গে করে সে নিয়ে যায়। তারানাথের মুখে শ্মশান খাকি নামটা শুনে কিংসুকের পাশে বসে থাকা রাতুল প্রশ্ন করল, ঠাকুরমশাই, শ্মশান খাকি সম্পর্কে কিছু বলুন না। শ্মশান খাকি হলো গিয়ে শ্মশানে দীর্ঘদিন ধরে বাস করা কোনো অপদেবতা বা অপদেবী, ধরো ডাকিনী, যোগিনী বা হাকিনী। এই অপদেবী একবার কোনো ব্যক্তির দেহে যদি প্রবেশ করে তাহলে তার মৃত্যু ঘনিয়ে আসবে খুব শীঘ্রই। এই শ্মশান খাকিরা আর শ্মশানের অপদেবীরা খুব সাংঘাতিক হয়ে যায়। যার দেহে প্রবেশ করে তার তো ক্ষতি করে, তার সঙ্গে সেই ব্যক্তির পরিবারের যে কোনো লোকের ক্ষতি করতে পারে। যেমন তোমাদের পরিবারে ঋতুকে ওই শ্মশান খাকির কবলে পড়ে মরতে হয়েছে। আর যারা ধরো ওই অপঘাতে মারা যায়, তাদের দেহ যদি শ্মশানে নিয়ে এসে পোড়ানো হয়, সেই সব অপঘাতে মারা যাওয়া মানুষেরা শ্মশান খাকিতে পরিণত হয় এবং এই শ্মশান খাকিরা শ্মশানের সদ্য পোড়া মরার দেহের
যে কোনো অংশ খায়, যেমন মরার মাথার খুলি, হাত পা ইত্যাদি ইত্যাদি। এইসব জিনিস না খেয়ে ওরা থাকতে পারে না। তারানাথের মুখে শ্মশান কাকির কথা শুনে কিংসুক ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে তারানাথের পায়ে পড়ে বলতে থাকে, ঠাকুরমশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি না জেনে বুঝে আপনাকে অপমান করেছি। আর ঠাকুরমশাই, আপনাকে আরও একটা কথা বলার আছে মায়ার বিষয়। আমি এই কথাটা বাড়ির সবার কাছ থেকে লুকিয়ে গিয়েছিলাম। বলো বাবা, কি কথা? জানেন ঠাকুরমশাই, বিয়ের পর থেকে প্রতিদিন রাতে আমি আর ও যখন পাশাপাশি ঘুমোতাম, মাঝরাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেলে ওকে আমার পাশে দেখতাম না প্রায় দিনই। আমি প্রথম প্রথম ভাবতাম কল ঘরে গেছে হয়তো, বা জল খেতে। কিন্তু হঠাৎ একদিন মাঝরাতে ঘুম ভেঙে যায় আর দেখি মায়া আমার পাশে নেই। এরপর কি মনে হতে ওকে আমি বাড়ির কোথায় আছে খুঁজতে বেরোই, কিন্তু দেখি রান্নাঘর আর কল ঘরে মায়া নেই। আমি তখন ভাবি মায়া গেল কোথায়। এরপর আমি ওকে ছাদে খুঁজতে যাই। দোতলা সিঁড়ি দিয়ে উঠে যেই ছাদে যেতে যাব, দেখি কি ছাদের কার্নিশের ওপর একটা বিকট দর্শনধারী মহিলা পা ঝুলিয়ে বসে আছে, আর ওর হাতে ধরা একটা পোড়া মানুষের বড় মাথার খুলি। সেই মানুষের পোড়া মাথার খুলিটা হাতে ধরে কচমচ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর হি 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 করে হেসে নাকি সুরে বলছে, আমার না রোজ রোজ সত্য মরা চিন্তায় পোড়া মানুষের মাংস আর গোড় আর আর রক্ত খেতে খুব ভালো লাগে। আমি এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যাই। আর মহিলাটির মুখটা পুরো চুল দিয়ে ঢাকা ছিল, তাই জন্যে আমি মহিলাটির মুখ দেখতে পাইনি। কিন্তু ভালো করে মহিলাটির চেহারা দেখার জন্য আমি চুপি চুপি এক পা দুপা এগোতেই থমকে দাঁড়িয়ে পড়ি, আর দেখি চাঁদের হালকা হলুদ নরম আলোয় মহিলাটি আর কেউ নয়, স্বয়ং আমার স্ত্রী মায়া। এরপর আমি প্রায় দিনই দেখতাম মায়া নয় ছাদের কার্নিশের ওপর, নয় আমাদের বাড়ির পিছন দিকে পুকুর পাড়ে পেয়ারা গাছের ডালে পা ঝুলিয়ে বসে, নয় পোড়া মানুষের মাথার খুলি, নয় কাটা হাত চিবিয়ে খাচ্ছে আর নাকি সুরে বলছে, আমার না রোজ রোজ সত্য মরা চিন্তায় পোড়া মানুষের মাংস আর গোড় আর আর রক্ত খেতে খুব ভালো লাগে। এছাড়া জানেন ঠাকুরমশাই, ওর ধারে কাছে বা ওকে যদি জড়িয়ে ধরতাম, ওর মুখ আর সারা শরীর থেকে সারাক্ষণ একটা মাংস পচা গন্ধ বেরোয়। ঠাকুরমশাই, দয়া করে মায়াকে এই বিপদ থেকে রক্ষা করুন। আজ নাগ পঞ্চমী পূর্ণিমা তিথি, দুদিন পরেই অমাবস্যা। ওই অমাবস্যার দিন আমাকে কিছু একটা করতে হবে মায়ার জন্য। জানি না শেষ পর্যন্ত মায়াকে বাঁচাতে পারবো কিনা ওই শয়তান শ্মশান কাকির নজর থেকে, কারণ ও একবার যাকে ধরে তাকে ছাড়ে না। এরপর সেই দিন সুস্থভাবেই রাতুলের বাড়িতে মনসা পুজো সম্পন্ন হয়। পরদিন রাতে কিশোরীর সঙ্গে একটা ঘটনা ঘটে। রাতের খাওয়া দাওয়া সেরে কিশোরী রাতুলদের বাড়ির ছাদে গিয়ে সিগারেট খাচ্ছিল, আর আমি, রাতুলবাবু, কিংসুকবাবু ও তারানাথ মায়াকে শ্মশান কাকির কবল থেকে কিভাবে উদ্ধার করা যায় সেই সব আলোচনা করছি। হঠাৎ ছাদ থেকে কিশোরীর চিৎকার শোনা যায়, ও বাবা গো, ও মা গো, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও গো। এই কথা বলতে বলতে কিশোরী আমাদের ঘরে হাঁপাতে হাঁপাতে ছুটে আসতেই তারানাথ কিশোরীকে দেখে চমকে ওঠে আর বলে, কি হয়েছে কিশোরী? তুমি এইভাবে চিৎকার করতে করতে ঘরে ঢুকলে কেন? কিশোরী টলতে টলতে খাটের উপর বসে। খাটের পাশের ছোট টেবিলটা থেকে কাঁসার গ্লাসে ঢাকা দেওয়া জলটা ঢোক ঢোক করে এক নিঃশ্বাসে খেয়ে নিয়ে বলল, ঠাকুর মশাই, ছাদে ঘুরতে ঘুরতে আমি যখন সিগারেট খাচ্ছিলাম, হঠাৎ ছাদের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠল। তার সঙ্গে বাতাসে একটা মরা পচা আষ্টে গন্ধ কোথা থেকে যেন ছড়িয়ে পড়ল। এইরকম গন্ধটা পেতেই আমি সঙ্গে সঙ্গে চারিদিকটা তাকিয়ে দেখি মরা পচা আষ্টে গন্ধটা কোথা থেকে ভেসে আসছে। চারিদিকটা তাকাতেই
আমার হঠাৎ নজরে পড়ে ছাদের কোণার দিকে যে জলের বড় ড্রামটা আছে, সেই দিকে। আমার ওই ড্রামের দিকে চোখ পড়তেই দেখি একটা বিকট দর্শনধারী মহিলা ওই ড্রামের উপর পা ঝুলিয়ে বসে আছে, আর আমার দিকে হাত নেড়ে নেড়ে ডাকছে, আর নাকি সুরে বলছে, এই ছোকরা, আমাকে শ্মশান থেকে একটা টাটকা সদ্য পোড়ানো মরার মাথা এনে দিবি? একটু খাবো তৃপ্তি করে। জানেন ঠাকুর মশাই, সেই বিকট দর্শনধারী মহিলাটি কি রূপ দেখতে, তা দেখলে আপনার গা শিউরে উঠবে ভয়ে। আর মহিলাটি পুরো উলঙ্গ, আর তার গা থেকে একটা পচা আষ্টে গন্ধ বেরোচ্ছিল। আমি ওই দৃশ্য দেখে তো আমার বুকটা ছ্যাঁত করে ওঠে, আর আমি ভয়ে পালিয়ে আসি ওইখান থেকে। কিশোরীর মুখে কিংসুক এই কথা শুনে তারানাথকে বলে, ঠাকুরমশাই, আপনি যত দ্রুত সম্ভব মায়াকে ওই শ্মশান খাকির কবল থেকে উদ্ধার করুন, দয়া করে। শোনো, কাল অমাবস্যা, কাল আমি তালারি গ্রামের শ্মশানে একটা শ্মশান কালীর পুজো করব, ছোট করে। তাই কাল রাত 12টা নাগাদ তুমি মায়াকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রে ওই শ্মশানে আনবে, ঠিক আছে? কারণ আজ আমি সকালবেলা শ্মশানে গিয়ে ঘুরে দেখে এসেছি, ওই শ্মশানে একটা ছোট কালী মন্দির আছে। আজ্ঞে ঠাকুরমশাই। রাত 11:30। পুরুলিয়ার ছোট তালারি গ্রাম পুরো নিস্তব্ধ, অন্ধকার, চুপচাপ। সারা গ্রামের রাস্তায় একটাও জনমানব নেই। শুধু সরু পথের দুধারে কয়লা বা কেরোসিনের হলুদ বাতি স্তম্ভ চলছে। আর শ্রাবণ মাস বলে মাঝে মাঝে টুকটুক করে বৃষ্টি পড়ছে। আর ওইদিকে তালারি গ্রামের শ্মশানে 2-4টে চিতা জ্বলছে। আবার শ্মশানে কোনো কোনো ডোম চিতা সাজাচ্ছে। আর একটু দূরে শোনা যাচ্ছে এক ভারিক্কি গলায় 1 বছর 55-56 বছরের পুরুষের মন্ত্র উচ্চারণের শব্দ। ও মঞ্জনাত্রিণী ভাং দেবীং শ্মশানালয় বাসিনীম রক্ত নেত্রাং মুক্ত কেশিং শুষ্ক মাংস সাথী ভৈরবম পিঙ্গাক্ষী বাম হস্তেন মধ্যপূর্ণ কপালগম। এই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে যজ্ঞবেদীর সামনে মাটির ছোট ছোট মালসার প্লেটের মধ্যে সাজানো ঘি, মধু, কালো সর্ষে, কালো তিল যজ্ঞের আগুনে আহুতি দিতে থাকে। তারই সঙ্গে পাশে বসা একটা রোগা, ফর্সা, ছিমছাম চেহারা দেখতে একটা বউয়ের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে। আর বউটা মাঝে মাঝে কেঁপে ওঠে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে তারানাথ যজ্ঞ করার পর আমার, কিশোরী, রাতুল, কিংসুক আর তারানাথের সামনে একটা ঘটনা ঘটল। সেটা হলো, যজ্ঞ চলাকালীন মায়া হঠাৎ বিকট চিৎকার করে ওঠে। আর আমরা 5 জন তাকিয়ে দেখি যে মায়ার জায়গায় মায়া নেই। ওর জায়গায় কালো বিকট দর্শনধারী এক উলঙ্গ মহিলা দাঁড়িয়ে আছে। এবং মহিলাটি উলঙ্গ থাকার জন্য তার 2 স্তনজোড়া আর গোপনাঙ্গ স্পষ্ট বোঝা যাচ্ছে। সঙ্গে ওই মহিলার শরীর থেকে পচা আষ্টে দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই বিকট গন্ধের জন্য আমাদের প্রাণ যাওয়ার জোগাড়। আর বিকট দর্শনধারী মহিলাটির রূপ দেখে মনে হচ্ছিল স্বয়ং মা চণ্ডী বা মা শ্মশানকালী আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এইসব কাণ্ড যখন হচ্ছিল তখন চারিদিকে ঝোড়ো হাওয়া, আর তার সঙ্গে আমাদের মাথার উপর কাক, চিল আর বাদুড় চক্রাকারে ঘুরছিল আর খুব বিশ্রীভাবে ডাকছিল। কোথা থেকে একদল নরকঙ্কাল এসে আমাদের চারিদিকে ঘুরে ঘুরে নৃত্য করছিল আর হাসছিল। শ্মশানের চারপাশের পরিবেশ দেখে আমাদের বুকে রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। আর এইসব দৃশ্য দেখে তো কিশোরী রীতিমতো জ্ঞান হারিয়ে আমার কোলে পড়েই গেছে। এরপর আমরা দেখলাম তারানাথ সেই কালো বিকট দর্শনধারী উলঙ্গ মহিলার দিকে গম্ভীর কণ্ঠে তাকিয়ে বলে উঠলেন, এই তুই কে? তোর পরিচয় বল। বিকট দর্শনধারী উলঙ্গ মহিলাটি হা হা করে হাসতে হাসতে উত্তর দিল, আমার নাম হলো বৃন্দা, বৃন্দা সেন। আমি হলাম মায়ার বাবা সৌমিত্রের আগের পক্ষের স্ত্রী।
মায়ার মুখ থেকে এই কথা শুনে কিংসুক আর আমরা চমকে উঠলাম আর একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলাম। তারানাথ আবার প্রশ্ন করল সেই বিকট দর্শনধারী মহিলাটিকে, তা তুই মায়ের দেহে প্রবেশ করেছিস কেন? ও তোর কি ক্ষতি করেছিল? মায়া মায়া আমার কেন ক্ষতি করবে? করেছিল শয়তান হারামি বাপটা। ওই শয়তান আমাকে খুন করেছিল বিষ খাইয়ে। কেন? কি জন্য তোকে সৌমিত্র খুন করলো? আজ থেকে 30 বছর আগে আমার আর সৌমিত্রের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের 1 বছর ঘুরতে না ঘুরতেই সৌমিত্রর মা কমলা দেবী রোজ রোজ দিন রাত আমার বাচ্চা হচ্ছে না দেখে কথা শোনাতো। এরপর বছরের পর বছর বাচ্চা হচ্ছে না দেখে মা আর ছেলে মিলে আমাকে দোষ দিত। ওকে আবার বিয়ে দেবে বলে ওর মা একদিন আমার খাবারের সুযোগ বুঝে বেশি বেশি দেয় এবং আমাকে মেরে ফেলে। তারপর মা আর ছেলে মিলে আমার দেহটাকে পুকুরে ডুবিয়ে দেয়। আর এর বেশ কদিন পর আমার দেহটা পুকুরের জলে ভেসে ওঠে এবং পাড়ার সবাই আর গ্রামের কিছু লোক জিজ্ঞাসা করে যে, অসৌমিত্রর মা, তোমার বৌমা বৃন্দা আত্মহত্যা করলো কেন? হ্যাঁ, কি হয়েছে? আর বলো না তোমরা, দীর্ঘদিন ধরে বৌমার বাচ্চা হচ্ছে না বলে বৌমা দুঃখে আত্মহত্যা করলো ওই পুকুরের জলে ডুবে। এরপর আমার দেহটাকে পুকুরের জল থেকে উদ্ধার করে গুপ্তপাড়ার গ্রামের শ্মশানে দাহ করা হয়। গ্রামের লোক ঘোরাক করে টের পায় না যে আমাকে আমার স্বামী আর শাশুড়ি দুজনে মিলে খুন করেছে। আমি মারা যাওয়ার 3 মাসের মধ্যে সৌমিত্র আবার বিয়ে করে আমাদেরই গ্রামের একটা মেয়েকে, ওর নাম জয়ন্তী। এরপর 1 বছর যেতে না যেতেই জয়ন্তীর কোল আলো করে মায়ার জন্ম হয়। এরপর মায়ার বিয়ে হয়। বিয়ের পর ওর স্বামীকে নিয়ে গুপ্তবাড়ির গ্রামের শ্মশানে যায় মাসান ঠাকুর দর্শন করতে। আর ওর চুলটা ছাড়া ছিল বলেই তো আমি ওর শরীরে প্রবেশ করতে পেরেছি খুব সহজে। আমার মৃত্যুর প্রতিশোধ নেব বলে আর আমি যখন একবার ওর শরীরের ভেতর প্রবেশ করেছি, ওকে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। বৃন্দার এই কথা শুনে তারানাথ চিৎকার করে বলে উঠল বৃন্দা ওরফে বিকট দর্শনধারী মহিলার উদ্দেশ্যে, না, তুই এই কাজ করবি না। তুই এই নিষ্পাপ মেয়েটাকে শাস্তি দিতে পারিস না। ওর কি দোষ ছিল যে তুই ওকে শাস্তি দিবি? ওর কোনো দোষ ছিল না, দোষ ছিল ওর বাপের। তাই আমি ওর বাপকে শাস্তি দেওয়ার জন্য প্রতিশোধ আমি নেবই। এছাড়া তুই যে আর ওকে বাঁচাতে পারবি না। ও যে আর বেঁচে নেই রে। ও তো 1 বছর আগে মারা গেছে। শুধু আমি ওর শরীরের ভেতরে ঢুকে সারাটা শরীর গত 1.5 বছর ধরে পরিচালনা করেছি। বৃন্দা ওরফে বিকট দর্শনধারী মহিলাটির মুখ থেকে এই কথা শুনে কিংসুক আর আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। কিংসুক কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমি এতদিন ধরে একটা মৃত মানুষের সঙ্গে সহবাস করেছি। মায়া, তুমি কোথায় তুমি? এই কথা বলতে বলতে কিংসুক খুব কাঁদতে থাকে। এরপর বিকট দর্শনধারী মহিলাটি তারানাথের উদ্দেশ্যে বলল বেশ শান্ত ধীর কণ্ঠে, ঠাকুর মশাই, আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, আমি আসছি এবার। এই বলে বিকট দর্শনধারী মহিলাটি ধীরে ধীরে মায়ায় পরিণত হতেই মায়া ধপ করে উল্টে মাটিতে পড়ে যেতে সবাই দেখে মায়া আর মানুষ নেই। তার জায়গায় একটা পচা কালো দেখতে একটা মানুষের মতো দেখতে কঙ্কাল পড়ে আছে। তার গায়ের চামড়া অর্ধেক উঠে গেছে। এরপর আমরা সবাই মিলে সেই পচা নরকঙ্কালটা নিয়ে গিয়ে চিতার আগুনে দাহ করি। পরদিন রাতুলদের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় কিংসুকের হাত ধরে তারানাথ বলল, শোনো বাবা,
আমি এখানে তোমার স্ত্রীর জন্য কিছুই করতে পারলাম না। বাস্তবটাকে দয়া করে মেনে নাও। সন্ধ্যা সবেমাত্র 6টা বাজে। আমি তখন অফিস থেকে বেরিয়ে বাস স্টপের সামনে বাস কখন আসবে তার জন্য অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক সেই সময় আমার কাঁধে হাত দিয়ে একজন বলে ওঠে, কি গো, আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লে যে, কি ব্যাপার? পিছন থেকে একটা চেনা কণ্ঠ ভেসে আসতেই পিছনে ফিরে দেখি আমার প্রিয় বন্ধু কিশোরী সেন হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি তখন কিশোরীকে দেখে বললাম, আজ শরীরটা আর মনটা ঠিক ভালো লাগছে না বলে অফিস থেকে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। তা তুমি এই বাগবাজার মোড়ে দাঁড়িয়ে কি করছো এই বিকেলবেলায়? সকালবেলা আমার এক কলেজের বন্ধুর বাড়িতে এসেছিলাম, ওর মেয়ের অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল বলে। এখন বাড়ির পথে যাচ্ছি। তা তোমার শরীর আর মনটা ভালো নেই কেন? অফিসে কি কিছু হয়েছে? আর কি বলবো ভাইয়া, এই কদিন ধরে আমাদের অফিসে যিনি বড়বাবু তার সঙ্গে আমার একটু ঝামেলা চলছে কিছু অফিসিয়াল বিষয় নিয়ে, তাই মন খারাপ, সঙ্গে শরীরটাও। ও, এই ব্যাপার। তা তোমার যাতে শরীর আর মন ভালো হয়, এক্ষুনি আমার সঙ্গে শ্রী জ্যোতিষবিদ তারানাথের বাড়ি চলো। ওইখানে গেলে তোমার মন আর শরীর এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর উনি তোমার হাত দেখে বলে দেবেন তোমার এই অফিসের বড়বাবুর সঙ্গে ঝামেলা কবে মিটবে। একদম ঠিক বলেছ। ওনার কাছে গেলে আর ওনার সঙ্গে থাকলে যেন মনে একটা অদ্ভুত শান্তি হয়। অফিসের এই ঝামেলার জন্য এই কদিন ওনার বাড়ি যাওয়া হয়ে ওঠেনি, আর ওনার খোঁজ খবরও নেওয়া হয়নি। এখন দুজনে চলো, হাতে অনেক সময় আছে, সন্ধ্যাবেলাটা ওনার কাছে নানা ধরনের গল্প শুনে সময়টা কেটে যাবে, কি বলো? এই বলে আমি আর কিশোরী দেরি না করে একটা তেলে ভাজা দোকান থেকে আলু চপ আর বেগুনি কিনে আর একটা পাসিং শো কিনে নিয়ে তাতে টান দিতে দিতে সন্ধ্যা 6:45 নাগাদ মঠলেনে তারানাথের বাড়ি হাজির হই। আর দরজায় কড়া নাড়তেই মিনিট 5 পর তারানাথের মেয়ে চারি দরজা খোলে। ঘরে ঢুকতেই দেখি তারানাথ কি একটা তন্ত্র সাধনার উপর বই পড়ছেন। আমাদের ঘরে ঢুকতে দেখেই উনি এক গাল হেসে বললেন, ওহে ছোকরারা, এতদিন পর এই বৃদ্ধ মানুষটার কথা মনে পড়লো? রাগ করবেন না, একটু কাজের চাপে আসা হয়ে ওঠেনি আপনার কাছে। আজ সময় পেলাম তাই চলে এলাম দুজনে। এরপর তারানাথ আমার বিষণ্ণ মুখের দিকে চেয়ে গম্ভীর গলায় প্রশ্ন করল, ওই ছোকরা, তোমার মুখটা এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে নাকি আপিসে? আমি তখন জ্যোতিষ মশাইকে অফিসে কদিন ধরে যা যা হয়েছে আমার সঙ্গে সব খুলে বলতেই উনি হেসে বললেন, চিন্তা করার কিছু নেই, কদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। খানিক বাদে চারি আমাদের 3 জনের জন্য গরম গরম চা আর তেল লঙ্কা দিয়ে সুন্দর করে মুড়ি মেখে আনে। কিশোরী চায়ে চুমুক দিয়ে এক গাল মুড়ি মুখে তুলে নিয়ে তারানাথের উদ্দেশ্যে বলে ওঠে, জ্যোতিষ মশাই, আমরা দুজন আর অনেকদিন পর আপনার কাছে এলাম। আপনি একটা ভৌতিক বা অলৌকিক গল্প শোনান না, মনটা গল্প শোনার জন্য খুব খুঁতখুত করছে যে। কিশোরীর এই কথা শুনে তারানাথ প্লেট থেকে একটা বেগুনি তুলে নিয়ে তাতে কামড় বসিয়ে বলে উঠলেন, আজ পর্যন্ত আমি তোমাদের যা যা ভৌতিক অলৌকিক বা তন্ত্র সাধনা নির্ভর গল্প শুনিয়েছি, বা আমার বা অন্য কারোর জীবনে ঘটা যা গল্প শুনেছি, তা তোমরা তো এক ফোঁটাও বিশ্বাস করোনি, উল্টে হেসে উড়িয়ে দিয়েছ। আর যখন এতবার করে আমার কাছে গল্প শুনতে চাইছো, তখন তোমাদের একটা কালো জাদুর কথা বলি, বা বলতে পারো গল্প বলি। এই কালো জাদুর ঘটনাটা ঘটেছিল আমার এক বন্ধুর সঙ্গে। সে অনেক বছর আগেকার ঘটনা, বুঝলে। অবশ্য সেই কালো জাদু তার কোনো শেষ পর্যন্ত ক্ষতি করতে পারেনি। এবার ঘটনাটা বলি, শোনো। এই বলে তারানাথ আরাম করে বসে প্লেট থেকে একটা কাপ তুলে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে বলতে শুরু করলেন, আজ যে ঘটনাটা তোমাদের বলছি, সেই ঘটনাটা আজ থেকে বেশ কিছু বছর আগেকার ঘটনা।
আমি আমার এক বন্ধুর গ্রামের বাড়িতে রক্ষাকালী পুজো উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করতে যাই। আমার বন্ধুর বাড়ি ছিল বাঁকুড়ার সোনামুখী গ্রামে। আমার বন্ধুর নাম ছিল মণিতোষ মুখার্জি। আমার সেই বন্ধুর গ্রামের ঘটনায় আজ তোমাদের বলবো। আমি কালী পুজোর দিন সকালে যখন সোনামুখী গ্রামে পৌঁছালাম, তখন আমার বন্ধু মণিতোষ বাড়িতে পুজোর শত ব্যস্ততা সত্ত্বেও আমাকে স্টেশনে আনতে আসে। এরপর আমি ওর সঙ্গে গরুর গাড়িতে চেপে ওর বাড়ির দিকে রওনা হই। ওর বাড়ি স্টেশন থেকে বেশ খানিকটা দূরেই ছিল। ওই যাতায়াত করতে মোটামুটি 1.5-2 ঘন্টা সময় তো লাগতোই। আমি যখন মণিতোষের বাড়িতে গিয়ে পৌঁছালাম, তখন সূর্য একেবারে মাথার উপর, আর ঘড়িতে তখন দুপুর 2টো বাজে। তখন চারিদিকে সূর্যের প্রখর রোদে প্রকৃতি পুড়ছে। মাসটা ছিল ভাদ্র মাস। গরু গাড়ি থেকে নেমে আমি মণিতোষের সঙ্গে ওর বাড়িতে ঢুকতেই দেখি পুজোর জন্য বাড়ির মেয়ে বউ থেকে শুরু করে বাড়ির পুরুষ মানুষেরাও পুজোর কাজে ব্যস্ত। আমি বাড়িতে ঢুকতেই মণিতোষের স্ত্রী সুনন্দা আমাকে নিয়ে বাড়ির অন্তর্মহলে যায়। এবার আমার বন্ধু মণিতোষের বাড়ির বর্ণনাটা তোমাদের দিই। মণিতোষের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতে একটা বড় উঠোন মতো পড়ে, এবং বাড়ির সদর দরজা সোজাসুজি সেই উঠোনের লাগোয়া বড় একটা বাঁধানো ঠাকুর দালান ছিল। সেই দালানে দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো আরো অন্য অন্য পুজো আচ্ছা হতো। এছাড়া ঠাকুর দালানের বাঁ দিকে আর ডান দিকে 2টো দালান ছিল। সেই বাঁ দিকে ডান দিকে 2 দালানে পর পর 3-4টে ঘর ছিল। সেই ঘরগুলো অবশ্য কোনোটা রান্নাঘর আর ভাড়ার ঘর, কল ঘর ছিল কোনোটা। 2টো দালানের মাঝ বরাবর দোতলায় ওঠা সিঁড়ি উঠে গেছে। সেই দোতলা ঘরগুলোতে মণিতোষের বাড়ির লোকেরা থাকত। আমার দোতলা ঘরের একটা ঘরে থাকার জায়গা হল। পথশ্রমে শরীর ক্লান্ত থাকার জন্য আমি কল ঘরে গিয়ে তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে ঘরে গিয়ে বিশ্রাম নিই। পুজোর জন্য অতিথি যারা মণিতোষের বাড়িতে এসেছে তাদের জন্য মধ্যাহ্ন ভোজনের খাওয়া দাওয়ার আয়োজন বেশ ভালোই ছিল। সবই নিরামিষ ছিল। সরু চালের ভাত, পাতলা মুসুরি ডাল, ধোকার ডালনা, চাটনি, মিষ্টি, দই, ওফ, তারপর রসগোল্লা। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পরে ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই। তারপর সন্ধ্যা 6:30 বাজলেই নিচে নেমে দেখি ঠাকুর দালানে ঠাকুর এসে গেছে, আর সেই সঙ্গে বাড়ির মেয়ে বউরা লাল পাড় সাদা পাট ভাঙা শাড়ি পরে কেউ ফল কাটছে, কেউ নৈবেদ্য গোছাতে ব্যস্ত, কেউ আবার মায়ের সামনে আলপনা আঁকতে ব্যস্ত। সবাই নানা ধরনের পুজোর কাজে ব্যস্ত। মণিতোষের বাড়ির পুজোর জন্য চারিদিকে সুগন্ধি ধূপ ধুনোর গন্ধে মোয়া করছে, আর বাড়িতে একটা পুজো পুজো পরিবেশ সৃষ্টি হয়েছে। উঠোনের এক কোণায় 3টি চেয়ার নিয়ে আমি, মণিতোষ আর তার এক বাল্য বন্ধু সুরনাথ চা খেতে খেতে গল্প করছিল। গল্প করতে করতে মণিতোষের বাল্য বন্ধু সুরনাথ আমার উদ্দেশ্যে বলে উঠল, একটা কথা বলবো ঠাকুরমশাই, কিছু মনে করবেন না তো? আমি তখন চায়ে চুমুক দিয়ে বলে উঠি, কি কথা সুরনাথ বাবু? সুরনাথ তখন গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল আমার দিকে তাকিয়ে, ঠাকুরমশাই, আমি মণিতোষের মুখে শুনেছি আপনি নাকি কলকাতার নাম করা জ্যোতিষী। আপনি লোকের হাত আর মুখ দেখে তাদের ভূত ভবিষ্যৎ একেবারে বর্তমান সব বলে দিতে পারে, আর সে সঙ্গে অনেক মানুষের বিপদে আপদে তাদের পাশেও দাঁড়িয়েছে আর তাদের সাহায্যও করেছে। এটা কি সত্যি ঠাকুরমশাই? হ্যাঁ, ওই আর কি। আমার কাছে আজ পর্যন্ত যারা যারা সাহায্য চাইতে এসেছে তাদের আমি কোনোদিনই ফেরাইনি, উল্টে তাদের আমি বিপদে পাশে দাঁড়িয়েছি আর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। ঠাকুরমশাই, সম্প্রতি আমি একটা বড় বিপদের সম্মুখীন হয়েছি। আপনি দয়া করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আপনি কি বিপদের সম্মুখীন হয়েছেন সম্প্রতি একটু খুলে বলবেন কি? তাহলে আমি আপনার জন্য কিছু হয়তো সাহায্য করতে পারি। বেশ বেশ, তবে মন দিয়ে শুনুন আমার কথাগুলো ঠাকুরমশাই।
গত 20 বছর ধরে আমি এই গ্রামে বসবাস করছি, কিন্তু কোনোদিনও এইরকম বিপদের মুখোমুখি হইনি। গত 1 মাস ধরে আমার 4 বিঘা জমি নিয়ে খুব বিপদের মুখে পড়েছি ঠাকুর মশাই। এই নিয়ে আমি খুবই চিন্তিত। জমি নিয়ে কি বিপদে পড়েছেন সুরনাথ বাবু? গত 1 মাস আগে আমি একদিন সকালে উঠে তৈরি হয়ে যথারীতি প্রতিদিনকার মতন জমি দেখাশোনা করতে বাড়ি থেকে যেই বেরোতে যাব, তখন আমার জমিতে কয়েকজন চাষি ভাইয়ের কাজ করে তারা আমার বাড়িতে এসে হাজির হয়। আমি তাদের দেখে বলি, কিরে তোরা আমার বাড়িতে কি ব্যাপার? কর্তা, আপনি তাড়াতাড়ি চলুন, গিয়ে দেখবেন চলুন আপনার স্বাদের প্রিয় জমির কি অবস্থা হয়েছে। কি হয়েছে পরিষ্কার করে বলতো। কর্তা চলুন না, গিয়ে দেখবেন খন। এরপর আমি আমার চাষি ভাইয়ের কথা অনুযায়ী জমিতে যাই, আর গিয়ে দেখি কি গত 1 সপ্তাহ ধরে যে ফসল হয়েছিল আমার জমিতে, সেই সমস্ত ফসলকে যেন সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। ফসলগুলোর এইরূপ অবস্থা দেখে আমার মনে হচ্ছে যেন কেউ পুড়িয়ে দিয়েছে ইচ্ছে করে। এই দৃশ্য দেখে আমার মাথায় আকাশ একেবারে ভেঙে পড়ে, আর আমি ভাবি আমার এই জমির ফসল কে নষ্ট করলো এইভাবে। এখন আমি বাজারে 1 সপ্তাহের মধ্যে ফসল আবার নতুন করে ফলিয়ে কি করে বাজারে নিয়ে গিয়ে মালিকের কাছে বেচবো সেই চিন্তা করতে লাগলাম। এই ঘটনার 1-2 পর আবার নতুন করে আমার চাষি ভাইরা জমিতে ফসল ফলায়, কিন্তু পরদিন সকালে উঠে আমি জমিতে গিয়ে দেখলাম যে নতুন ফসল ফলানোর পরও কে যেন সেই সব ফসল নষ্ট করে দিয়ে যাচ্ছে। কে এইরকম আমার জমি ক্ষতি করছে প্রতিদিন রাতে এসে, তাই নিয়ে আমার মাথার চিন্তা ঢুকে গিয়েছে। এরপর আমি আর আমার চাষি ভাইরা মিলে ঠিক করি প্রতিদিন রাতে আমরা জমি পাহারা দেব, আর দেখবো কে এসে এই জমির ফসল নষ্ট করে এইভাবে। এরপর আমি আর আমার চাষি ভাইরা রাতে খাওয়া দাওয়ার সেরে মশাল চালিয়ে রাত 11:30 নাগাদ আমার জমির সামনে হাজির হই জমি পাহারা দেব বলে। আমরা দলে ছিলাম 8 জন। আমরা দুজন করে জমি পাহারা দেবো বলে এই দিক ওই দিক দাঁড়িয়ে পড়ি বড় বড় গাছের আড়ালে, যাতে আমরা গাছের আড়ালে থেকে দাঁড়িয়ে পুরো ক্ষেতটা ভালোভাবে লক্ষ্য করতে পারি। প্রতিদিন রাতের বেলা কে ক্ষেতের মধ্যে ঢুকে এইভাবে আমার জমির সুন্দর ফসলগুলো নষ্ট করছে। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে আমার সম্পূর্ণ জমিটা লক্ষ্য করছিলাম। সেই দিন ছিল পূর্ণিমা, আকাশে গোল রূপালী চাঁদের আলো, চারিদিকের পরিবেশ একেবারে ঝকঝক করছিল, তাই দেখতে কোনো অসুবিধাই হচ্ছিল না। চাঁদের রূপলি আলো আমার ক্ষেতের মধ্যে দাঁড় করানো কাকতাড়ুয়াগুলোর গায়ে পড়ে সে কাকতাড়ুয়াগুলোকে ভূতের মতন দেখাচ্ছিল। তাছাড়া চারিদিকে নিঝুম নিস্তব্ধ পরিবেশ, মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক আর সেই সঙ্গে ওই রাত চলার পাখির ডাক ভেসে আসছিল। এইভাবে সারা রাতের প্রকৃতির এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আর আমার ওই জমি পাহারা দিতে দিতে সারাটা রাত কেটে যায়। কোনো রকম অস্বাভাবিক জিনিস চোখে কিন্তু পড়ল না। এরপর ভোর হতেই আমি আমার চাষি ভাইরা ফিরে আসি। আবার পরদিন যথারীতি রাত 11:30 নাগাদ আমরা সবাই মিলে পাহারা দিতে যাই, আর আগের দিনের মতন যার যার জায়গায় দাঁড়িয়ে আমরা জমি লক্ষ্য করতে থাকি। সেদিন অবশ্য প্রকৃতির আবহাওয়াটা ভালো ছিল। আমি গাছের তলায় বসে থাকতে থাকতে আর জমি পাহারা দিতে দিতে কখন যে আমার চোখটা লেগে গিয়েছিল আমি ঠিক বুঝে উঠতে পারি। যখন চোখ খুললাম তখন তাকিয়ে দেখি ঘড়ির দিকে বাজে 4টে। এরপর আমি চোখ রগড়াতে যে উঠতে যাব তখন আমার জমির দিকে নজর পড়ে, আর দেখি বিস্ফারিত দৃষ্টিতে একটা সাদা মতন অবয়ব আমার জমির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেই সাদা মতন অবয়বটা ছেলে না মেয়ে আমি ঠিক তা বুঝতে পারলাম না। রাতের অন্ধকার আমার জমির মধ্যে সাদা অবয়বটাকে দেখে চিৎকার করে সেই দিকে ছুটে যায় আর বলি, এই কে রে তুই? আমার জমিতে তুই কি করছিস এত রাতে? আমার চিৎকার শুনে ইতিমধ্যে আমার চাষি ভাইরা ছুটে আসে আর এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কর্তা কি হয়েছে, চিৎকার করছেন কেন? একটু আগে দেখলাম যে একটা সাদা মতন অবয়ব আমার জমির মধ্যে ঘোরাঘুরি করছে, কিন্তু এখন সেই সাদা মতন অবয়বটা কোথায় যে মিলিয়ে গেল তা দেখতে পাচ্ছি না।
এরপর ভোরের আলো ফুটতেই আমি আর আমার চাষি ভাইরা অবাক দৃষ্টিতে দেখি যে গত এক সপ্তাহ ধরে আমরা কষ্ট করে যে ফসল ফলিয়েছি তা অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে। এরপর আমরা মনে মনে ঠিক করি যে আজ রাতে কেউ আমরা আর ঘুমোবই না, সারা রাত জেগে দেখবো ওই সাদা মতন অবয়বটা এসে আমাদের জমিতে কি করে আর ভোর হলে কোথায় মিলিয়ে যায়। এরপর সেই দিন রাতে আবারও আমরা গত দুরাতের মতো জমির সামনে হাজির হই আর পাহাড় দিতে শুরু করি। কিন্তু সারাদিনের পরিশ্রমের পর আমার দু চোখের পাতা ঝুলে ঘুম নেমে আসে আর ঘুমিয়ে পড়ি গাছের তল। কিছুক্ষণ পর একটা চিৎকারে ঘুম ভেঙে যায় আর তাকিয়ে দেখি কি আমার চাষি ভাইরা আগের রাতে দেখা সে সাদা মতন অবয়বটার পিছনে ছুটছে। তারপর আমি অন্ধকারের মধ্যে দেখি সাদা মতন অবয়বটা আমার জমিতে বেশ 4-5টা কাকতাড়ুয়া ছিল সেই দিকে গিয়ে মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম না যে সাদা মতন অবয়বটা আমার জমিতে রাখা কোন কাকতাড়ুয়ার মধ্যে গিয়ে উধাও হয়ে গেল এইভাবে। পরদিন সকালে যথারীতি আমরা আবার দেখলাম আগের দিন যে জমিটার ফসল নষ্ট করেছিল তার বাকি অর্ধেক আবার নষ্ট করে দিয়েছে। একদিন রাতে আমার চাষি ভাইরা এই ধরনের অদ্ভুত একটা অবয়ব দেখে তারা ভূত ভেবে ভয়ে আর জমিতে পাড়া দিতে যাওয়া বন্ধই করে দিল। গত 1 মাস ধরে আমি আমার জমি নিয়ে এই বিপদের সম্মুখীন হচ্ছে ঠাকুরমশাই। ওই সাদা অবয়বটা কি আর আমার জমির কেন এইরকম ক্ষতি সে করতে চাইছে, প্রতিদিন রাতে এসে আমি তা কিছুই বুঝতে পারছি না। এরপর মণিতোষের বন্ধু সুরনাথ আমার দুটো হাত ধরে করুণ সুরে বলল, ঠাকুরমশাই, আপনি আমাকে এই বিপদের থেকে রক্ষা করুন দয়া করে। আপনি চিন্তা করবেন না সুরনাথ বাবু, আমি কাল বেলা দিকেই আপনার বাড়ি যাচ্ছি, দেখি আপনাকে আমি এই বিপদ থেকে রক্ষা করতে পারি কি না। আমার এই কথা শুনে মণিতোষ বলল, তারানাথ, তুই একটু দেখ আমার এই বাল্য বন্ধুটিকে ওর জমির বিপদ থেকে রক্ষা করতে পারিস কিনা। বেচারার এই বিপদের জন্য খাওয়া ঘুম যে একেবারেই বন্ধ হয়ে গেছে এই 1 মাস। ও যে একেবারে শুকিয়ে যাচ্ছে ওর জমির চিন্তায় চিন্তায়। এরপর মণিতোষের স্ত্রী সুনন্দা তাকে পুজোর কাজের জন্য ডেকে নিয়ে যায় ও মণিতোষ পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারপর সারা রাত ধরে মণিতোষের বাড়িতে রক্ষাকালী পুজো হয়। তারপরে ভোরের সূর্যের আলো ফোটার আগে বিসর্জন হয়ে যায় ঠাকুরের। পরদিন বেলা 10টা বা 10:30 হবে। আমি মণিতোষের বাড়ি থেকে জল খাবার খেয়ে ওর জন্য সুরনাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। মণিতোষের বাড়ি থেকে সুরনাথের বাড়ি মাত্র ওই আধা ঘন্টার পর। আমি আর মণিতোষ সুরনাথের বাড়ির সদর দরজার সামনে দাঁড়াতেই সুরনাথ আমাকে দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসে আর আমাকে প্রণাম করে বলে, ঠাকুরমশাই, আপনি এসেছেন আমার বাড়িতে, আমি যে কি খুশি হয়েছি আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপর সুরনাথ আমাকে আর মণিতোষকে নিয়ে গিয়ে ওর বাড়ির খোলা বারান্দার দাওয়ায় গিয়ে আসন পেতে বসায় আর হাঁক দিয়ে গিন্নিকে বলে, গিন্নি, ও গিন্নি, তুমি তাড়াতাড়ি শরবত নিয়ে আসো ঠাকুরমশাইয়ের জন্য। ঠাকুরমশাই এসে গিয়েছেন আমাদের বাড়িতে। আরে ছি, আরে আমি এসেছি বলে আপনি এত ব্যস্ত হবেন না। আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন ঠাকুরমশাই, আপনি ব্রাহ্মণ মানুষ, একটু তো আপ্যায়ন করতেই হবে। এইটুকু সেবা যদি আপনার মতো ব্রাহ্মণ মানুষকে না করতে পারি, আমার যে বড় পাপ হবে। খানিক বাদে দেখি এক হাতে ঘোমটা দেওয়া একটা রোগা ছিপছিপে দেখতে বউ বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে একটা বড় তামার সাদা শ্বেত পাথরের রেকাবির থালা হাতে নিয়ে। তারপর সেই রেকাবির থালাটা আমাদের সামনে রেখে আবার সঙ্গে সঙ্গে সে ভেতরেও চলে গেল। আমি রেকাবির থালাটার দিকে তাকিয়ে দেখি সেই বড় রেকাবির থালার মধ্যে একটা ছোট প্লেটে নানা ধরনের 5 রকমের মিষ্টি সাজানো, আর সেই সঙ্গে শ্বেতপাথরের থালা, আর সেই সঙ্গে শ্বেতপাথরের সাদা গেলাসে কাঁচা আমের শরবত। এরপর আমি শরবতের গেলাসে চুমুক দিতে দিতে সুরনাথের বাড়িটা লক্ষ্য করি।
সুরনাথের বাড়িটা মণিতোষের বাড়ির মতো অত বড় নয়, আর ওদের অবস্থাও তেমন সচ্ছল নয়। সুরনাথের বাড়ি ছিল একতলা পাকা বাড়ি, খড়ের ছাউনি দেওয়া। বাড়ির সামনে লম্বা দালান, আর দালানের উপর দিকে 3-4টে ছোট ছোট ঘর। বাড়ির একদিকে একটা বাঁধানো গোয়াল ঘর, তার পাশে ধানের বড় গোলা, আর ওই বাড়ির উঠোনের মাঝখানে ছোট তুলসী মঞ্চ। তো শরবত খাওয়া হয়ে গেলে আমি সুরনাথকে বলি, চলুন একবার আপনার জমিটা দেখে আসি এই বেলায়। চলুন চলুন ঠাকুরমশাই। এরপর আমি মণিতোষ আর ওই সুরনাথের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সুরনাথের জমির দিকে যাই। সুরনাথের বাড়ি থেকে জমিটা বেশি দূরে নয়, ওই মাত্র 10 মিনিটের হাঁটা পথ। জমির সামনে পৌঁছতেই সুরনাথ আঙুল দেখিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, ঠাকুরমশাই, এই যে 4 বিঘা জমিটা আপনি দেখতে পাচ্ছেন, এই 4 বিঘা জমি আমার পুরো। এই জমিতেই চাষবাস করে আমার ছোট সংসারটা চলে। জমির যদি এরকম হাল হয়, তাহলে আপনি ভাবুন তো ঠাকুরমশাই যে আমার সংসারটা কিভাবে চলবে। সুরনাথের এই কথা শুনে আমি ওর জমির দিকে তাকাই, আর দেখি ওর জমিতে কয়েকজন চাষি কাজ করছে তখন। এরপর আমি সুরনাথের জমিটা ঘুরে ঘুরে ভালো করে দেখছিলাম। দেখলাম জমির অনেক ফসলই নষ্ট হয়ে গেছে, শুধু জমির কয়েকটা ফসল বেঁচে আছে এখনো পর্যন্ত। নষ্ট করা ফসলগুলোকে দেখে মনে হচ্ছে যেন ফসলগুলো কেউ পুড়িয়ে দিয়েছে ইচ্ছা করে। সুরনাথ বাবুর জমির ফসল দেখতে দেখতে হঠাৎ আমার চোখটা যায় সুরনাথ বাবুর জমিতে দাঁড় করানো একটা কাকতাড়ুয়ার দিকে। দেখি কি, কাকতাড়ুয়াটার গায়ে কালো কুচকুচে রঙের একটা ছেলেদের জামা পরানো, আর মুখটা কালো। সেই কালো মুখের ওপর সাদা রং দিয়ে চোখ, মুখ ইত্যাদি আঁকা। কাকতাড়ুয়াটাকে ওই রকম ভাবে জমির মাঝে দাঁত মুখ খিচিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আমার ঠিক ভালো লাগলো না। মনের ভিতরটা কেমন যেন খচমচ করে উঠল। শুধু মনে হতে লাগলো যে ওর মধ্যে এমন কিছু একটা অপশক্তি বা কোনো অতৃপ্ত আত্মা বসবাস করছে, যা এই জমিকে ক্ষতি করছে। তারানাথের গল্প বলার মাঝে কিশোরী বলে উঠল, আচ্ছা, কাকতাড়ুয়া কি জ্যোতিষ মশাই? কিশোরীর প্রশ্ন শুনে তারানাথ একটা ব্যঙ্গের হাসি হেসে বলল, তোমরা যে শহর কলকাতার মানুষ, তাতে কাকতাড়ুয়া সম্পর্ক জানতে নাই বা পারো, আর কাকতাড়ুয়া কোনোদিন চোখে দেখেছো বলে তো আমার মনে হয় না। কাকতাড়ুয়া হলো গিয়ে ওই মাটির হাঁড়ির উপর কালো রং করে তার উপর সাদা রং দিয়ে চোখ, নাক, মুখ আঁকা। কাকতাড়ুয়া হলো গিয়ে ওই মাটির হাঁড়ির উপর কালো রং করে তার উপর সাদা রং দিয়ে চোখ, নাক, মুখ আঁকা হয় আর কি। আর ওই দুটো লাঠি বা বাঁশকে যোগ চিহ্নের মতো করে জমির আলে পুঁতে রাখা হয়, আর তাতে কেউ বিচুলি মুড়িয়ে মানুষের শরীরের মতো আকৃতি তৈরি করে। অনেকে আবার তাও করে না, তবে হ্যাঁ, জামা পাতলুন পরিয়ে দেয়, বাঁশের মাথায় ওই হাঁড়ি চাপিয়ে দেয়, আর ওই কাকতাড়ুয়াকে জমির পাহারাতেও বসিয়ে দেয়, যাতে ফসল চুরি না হয় রাতে। এই কাকতাড়ুয়াটি সুরনাথের জীবনে মহা সর্বনাশ যে করবে, তখন কি আর সে জানত তা? জমির মধ্যে কালো জামা পরা কাকতাড়ুয়াটাকে দেখে আমি সুরনাথ বাবুকে প্রশ্ন করলাম, এই কালো জামা পরা কাকতাড়ুয়াটা কি আপনি আপনার জমিতে পুঁতেছেন? হ্যাঁ ঠাকুরমশাই, আমার জমিতে এই যে 6খানা কাকতাড়ুয়া দেখছেন, ওইগুলো আমারই পোঁতা সব। আর এই কাকতাড়ুয়াগুলো আমি আর আমার এক চাষি ভাই দুজনে মিলে সব করেছি। আচ্ছা, আপনি কালো জামা পরা কাকতাড়ুয়াটাকে কবে পুঁতেছেন আপনার জমিতে? একটু মনে করে বলবেন। আমার প্রশ্ন শুনে সুরনাথ বাবু একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, ওই তো মাসখানেক আগে। কেন বলুন তো ঠাকুরমশাই? কিছু না, চলুন বাড়ি ফেরা যাক। মণিতোষ নিজের বাড়ি চলে গেল। আমি সুরনাথ বাবুর সঙ্গে ওনার বাড়ি ফিরে এলাম। তারপর স্নান আদি সেরে দেখি সুরনাথের স্ত্রী বাড়ির বারান্দার দাওয়ায় আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করছে। দুপুরে মধ্যাহ্ন ভোজন করতে করতে আমি সুরনাথ বাবুকে প্রশ্ন করলাম, আচ্ছা, এই গ্রামে আপনার কোনো শত্রু আগে কখনো ছিল, বা
এখন কি আছে? না, এখন আপাতত নেই, কিন্তু ছিল। সে হলো আমার মেজদা, কিন্তু সে তো এখন নেই, মারা গিয়েছে বছর 2 আগে। তা আপনার মেজদার সঙ্গে আপনার কি শত্রুতা ছিল? আমরা 3 ভাই। আমি হলাম সব থেকে ছোট। আমার বড়দা পরিবার নিয়ে কলকাতায় থাকে, আর আমি আর মেজদা থাকতাম হলো এইখানে। আমার বাবা মারা গিয়েছেন বছর 6 হলো। আমার বাবা মারা যাওয়ার আগে আমাদের 3 ভাইকে কিছু না কিছু দিয়ে যান। বাবার কলকাতায় একটা বাড়ি ছিল, ওইটা বড়দার নামে লিখে দেন। আর বাবার 9 বিঘা জমি ছিল, সেই 9 বিঘার জমির মধ্যে 4 বিঘা আমাকে দেন, 3 বিঘা মেজদাকে দেন। আর সেই সঙ্গে মেজদা ভাড়া বাড়িতে থাকতো বলে বাবা ওকে একটা বাড়িও করে দেন। বাবা অবশ্য আমাদের বাড়িতেই থাকতো। বাবা মারা যাওয়ার পর কদিন বাদে মেজদা আমার বাড়িতে এসে হাজির হয় আর বলে, এই সুরনাথ, তোকে বাবা যে 4 বিঘে জমি লিখে দিয়ে গেছে না, তার মধ্যে থেকে 1 বিঘে জমি আমাকে লিখে দে, আমার খুব দরকার। কারণ আমি ওই জমিটা বিক্রি করে বাজারের দেনাটা মেটাবো। মেজদার এই কথা শুনে আমি রেগে যাই আর বলি, বাবার জিনিস আমি কিছুতেই তোর হাতে তুলে দেবো না, আর এইভাবে বেচতেও দেবো না আমি। তুই যা পারিস করে তোর বাজারের দেনা মেটাকা যা। আমার মেজদা ছিল একটা চরিত্রহীন লম্পট মানুষ, সারাক্ষণ জুয়া মদ মেয়ে মানুষে ডুবে থাকতো। এই ঘটনার পর মেজদা আমার থেকে নানা ছল চাতুরি করে জমি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। জমিটা যখন আমার থেকে কেড়ে নিতে পারলো না, তখন মেজদা নানানভাবে আমার পরিবারের নানান ক্ষতি করবার চেষ্টা করেছে, তাও পারেনি। এরপর মেজদা কিভাবে তার বাজারের দেনা শোধ করেছিল তা আমি আর খবর নিইনি। এরপর একদিন খবর পাই যে মেজদা এই দেনা দায়ের জন্য নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আচ্ছা সুরনাথ বাবু, আপনার মেজদার পরিবারে এখন কে কে আছেন? বৌদি, ছেলে আর ছেলের বউ, আর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। আমার মেজদার এক ছেলে আর এক মেয়ে। মাঝে মাঝে শুনতে পাই নাকি ছেলেটা কিসব তন্ত্র সাধনা করে। কি তন্ত্র সাধনা করে তা ঠিক আমি জানি না, আর জানার চেষ্টাও আমি করিনি কখনো। ছেলেটা এখানে থাকে না, থাকে বীরভূমে। মেজদার পরিবারের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ নেই এখন? না, আমি আর আমার পরিবার কেউই ওর সঙ্গে আর যোগাযোগ করিনি। সুরনাথের মুখে ওর মেজদার আর তার পরিবারের কথা শুনে আমার কেন জানি না মনে হলো সুরনাথের জমি নষ্ট হওয়ার পেছনে ওর মেজদার পরিবারের কেউ না কেউ যুক্ত আছে। দুপুরে মধ্যাহ্নভোজন সেরে সুরনাথের স্ত্রীর তৈরি পান মুখে দিয়ে সুরনাথের বাড়ির একটা ঘরে ভাত ঘুম দিলাম। ঘুম ভাঙল হুলু আর শঙ্খধ্বনির আওয়াজে। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেখি সুরনাথের স্ত্রী পরমা উঠোনের মাটির তুলসী মঞ্চে সন্ধ্যা দিচ্ছে, আর ওই সুরনাথ গোয়ালঘরের গরুগুলোকে খেতে দিচ্ছে। বাইরেটা তখন বেশ অন্ধকার, ঘুটঘুট করছে, আর ঘরগুলোতে হ্যারিকেনের আলো জ্বলে উঠেছে। আমাকে দেখে সুরনাথ তার গিন্নি পরমাকে বলল, গিন্নি, ঠাকুর মশাইয়ের জন্য চা আর বেশ করে ওই ফলাহার মেখে আনো দেখি একটু। তারপর আমি খানিক বাদে পরমা আমাদের জন্য চা আর ফলাহার নিয়ে আসলো। তারপর আমি চা খেতে খেতে সুরনাথ বাবুকে বললাম, আমার কেমন জানি না মনে হচ্ছে আপনার এই জমি নষ্ট হওয়ার পিছনে আপনার মেজদার ছেলের হাত আছে, আর ওর সঙ্গে আরও একজন যুক্ত আছে। আর কে যুক্ত আছে তা আমি ঠিক জানি না। মেজদার ছেলে প্রমোদ, ও কিভাবে জমি নষ্ট হওয়ার পিছনে যুক্ত থাকবে? এখন তো এখানে তো থাকি না ঠাকুর মশাই। কাছে না থেকেও দূরে থেকে সব করা যায়, এটা কি জানেন? এই প্রশ্ন শুনে সুরনাথ আমার মুখের উপর কিছু জবাব দিল না। আচ্ছা, আপনি সকালে বলছিলেন যে আপনার সঙ্গে আরও একজন আপনার জমিতে চাষ করে। সেই চাষি ভাই কালো রঙের জামা পরা কাকতাড়ুয়াটাকে বানিয়েছে। তা সেই চাষি ভাই কোথা থাকে? ও তো এইখানেই থাকে, কিন্তু কয়েকদিনের জন্য কি একটা জরুরি কাজের জন্য ওর একটু দেশের বাড়ি গিয়েছে। রাত 10টা নাগাদ সুরনাথের স্ত্রীর হাতের গরম গরম লুচি, লম্বা লম্বা বেগুন ভাজা, ছোলার ডাল আর বড় বড় রসগোল্লা ইত্যাদি রাতের খাবার হিসাবে খেয়ে সুরনাথের সঙ্গে ওরা জমি পাহারা দিতে যায়। তখন কত হবে, ওই রাত 11:30।
আমাদের সঙ্গে মণিতোষ গিয়েছিল সুরনাথের জমি পাহারা দিতে। সুরনাথের জমির কাছে পৌঁছতেই আমার বারবার কালো জামা পরা কাকতাড়ুয়াটার দিকে নজর যাচ্ছিল, আর মনে হচ্ছিল ওই কাকতাড়ুয়াটার মধ্যে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। কি রহস্য লুকিয়ে রয়েছে তা ঠিক বোঝা যাচ্ছে না। এরপর আমরা সবাই গাছের আড়ালে আড়ালে পাহারা দিতে দাঁড়িয়ে পড়ি। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে সুরনাথের সম্পূর্ণ জমিটা লক্ষ্য করছিলাম। গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে দূর থেকে কালো রঙের কাকতাড়ুয়াটাকে অন্ধকারের মধ্যে দেখে মনে হচ্ছিল যেন ওটা কাকতাড়ুয়া নয়, একটা জীবন্ত দেখতে বিভৎস মানুষ দাঁড়িয়ে আছে। আমার পিছনেই মণিতোষ দাঁড়িয়েছিল। সে হঠাৎ প্রশ্ন করে উঠল আমাকে, তারানাথ, সুরনাথের এই জমি নষ্ট হওয়ার পিছনে তুই কি কিছু আন্দাজ করতে পারছিস? কে বা কারা করছে এই কাজ? আমার মনে হচ্ছে ওর মেজদার ছেলে প্রমোদ এই ব্যাপারে জড়িত আছে, আর মেজদার সঙ্গে আরও একজনও মনে হয় জড়িত আছে। সেটা ঠিক কে তা আমি জানি না। এরপর গাছের আড়ালে লুকিয়ে থেকে আমি জমি পাহারা দিতে দিতে বেশ কয়েক ঘন্টা কেটে গেল। ইতিমধ্যেই মণিতোষ আর সুরনাথ জমি পাহারা দিতে দিতে কখন যে নিজেরা ঘুমিয়ে পড়েছে নিজেরাই জানে না। আমি তো ঠায় গাছের আড়ালে বসে বসে জমি পাহারা দিচ্ছি, না ঘুমিয়ে। এরপর আমি পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বার করে যেই জ্বালাতে যাব, হঠাৎ আমি দেখি কি একটা সাদা মতো অবয়ব কালো রঙের জামা পরা কাকতাড়ুয়াটার পিছন থেকে বেরিয়ে এলো। এসে ওই সুরনাথের জমির মধ্যে ঝুঁকে কি সব যেন করতে লাগলো। ঠিক কি করতে লাগলো তা আমি দূর থেকে বুঝতে পারলাম না। যদিও এই দৃশ্য দেখে আমি ততক্ষণে বুঝে গেছি ওটা অবয়ব বা কোনো অতৃপ্ত আত্মা নয়, একটা জীবন্ত মানুষ। এই দৃশ্য দেখা মাত্র আমি বেশি দেরি না করে মশাল নিয়ে সেই অবয়বটার দিকে ছুটে যাই আর বলি, এই তুমি কে? সুরনাথের জমিতে তুমি এই রাতের বেলা কি করছো? আমার চিৎকার শুনে ইতিমধ্যেই মণিতোষ আর সুরনাথের ঘুম ভেঙে যায়, আর তারা উঠে দেখে আমি সেই সাদা অবয়বটার দিকে ছুটে যাচ্ছি। আমাকে ছুটে যেতে দেখে সুরনাথ চিৎকার করে বলে, ঠাকুরমশাই, ওই অবয়বটার কাছে যাবেন না, কিন্তু ওটা একটা অতৃপ্ত আত্মা। আপনি ওর কাছে গেলে যে আপনার ক্ষতি করে দেবে। আমি তখন সুরনাথের কথায় কান না দিয়ে ছুটে যাই, আর দেখি মশালের আলোয় ওটা সাদা কোনো অবয়ব বা অতৃপ্ত আত্মা নয়, একটা জীবন্ত মানুষের অবয়ব, সত্যিকারের। গায়ে শুধু বড় একটা সাদা চাদর জড়িয়ে রেখেছে। ওই সাদা চাদর জড়ানো দেখে যে কারোর দূর থেকে মনে হবে যেন ওটা একটা অবয়ব বা অশরীরী কিছু। আমাকে ওইভাবে ছুটে আসতে দেখে ওই অবয়বটা যেই ছুটে পালাতে যাবে, আমি সঙ্গে সঙ্গে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি আর ওকে জড়িয়ে ধরে বলি, তুই কে? তোর মুখটা দেখা আগে, আর তুই যদি তোর মুখ না দেখাস আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকবো বলে দিলাম। এই বলে আমি ওর মুখ থেকে চাদরটা টেনে খোলার চেষ্টা করি। ইতিমধ্যেই সুরনাথ, মণিতোষ আর বাকি চাষি ভাইরা এসে হাজির হয়ে যায়। এরপর আমি মুখ থেকে যেই অচেনা ব্যক্তির চাদরটা সরাই, সুরনাথ সেই অচেনা ব্যক্তিকে দেখে চমকে উঠে চিৎকার করে বলে ওঠে, ভবেশ, তুই এত রাতে আমার জমিতে কি করছিস? আমি সুরনাথের মুখে ভবেশ নামটা শুনে বলে উঠি, সুরনাথ বাবু, আপনি কি ওনাকে চেনেন? উনি কে? ও তো আমার সঙ্গে জমির ওপর কালো রঙের ওই জামাটা পরা কাকতাড়ুয়া বানিয়েছে। ওর নাম ভবেশ মণ্ডল। দীর্ঘ 8 বছর ধরে ও আমার জমিতে কাজ করে। এরপর সুরনাথ বাবু ভবেশের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কিরে, বললি না এত রাতে আমার জমিতে ঢুকে তুই কি করছিলিস? আমি দেখলাম সুরনাথের প্রশ্নে ভবেশ কোনো জবাব দিল না, উল্টে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর আমি ধমক দিয়ে জিজ্ঞাসা করলাম, এই চুপ, বল, এত রাতে তুই তোর মালিকের জমিতে কি করছিলিস? আর তোকে কে পাঠিয়েছে এখানে? তুই যদি এসব কথা খুলে না বলিস, আমি কিন্তু এখানে পুলিশ ডাকবো, আর তোকে পুলিশের হাতে তুলে দেবো, ভালো হবে? আমার এই হুমকি শুনে ভবেশ ঝরঝর করে কেঁদে ফেল, আর আমার পায়ের উপর পড়ে পা দুটো জড়িয়ে ধরে বলল, বলছি সব বলছি কর্তা, আমাকে দয়া করে পুলিশে দেবেন না। আমি কর্তার জমি কোনোদিন নষ্ট করতে চাইনি, কিন্তু আমি সামান্য কয়েকটা টাকার লোভে পড়ে
একজনের কথা শুনেই কাজ করতে বাধ্য হয়েছি। আর আর দিনের পর দিন ওই কালো জামা পরা কাকতারুয়াটার পিছনে লুকিয়ে লুকিয়ে এই কাজ আমি করেছি প্রতিদিন রাতে। কে তোকে এতগুলো টাকার লোভ দেখিয়ে এই জঘন্যতম কাজটা করতে বলেছে বল? প্রমোদ দাদা বাবু। প্রমোদের নামটা শুনে সুরনাথ চমকে উঠল আর বলল, প্রমোদ তোকে আমার জমির ফসল নষ্ট করার জন্য টাকা দিয়েছে? হ্যাঁ কর্তা, প্রমোদ দাদা বাবু শুধু আপনার জমি নষ্ট করতে চাইনি, ও আপনাকে মেরে ফেলার কথাও ভাবছে। ওর তন্ত্র সাধনার দ্বারা কিভাবে যেন আপনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আপনার জমি বাড়ি দখল করে বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। আমি আগেই সন্দেহ করেছিলাম আপনার মেজদার পরিবারের সঙ্গে কেউ না কেউ এই কাজে যুক্ত আছে। ভবেশের মুখে আমরা ও সুরনাথ সব কথা শুনলাম। তারপর সুরনাথ পুলিশে খবর দিন। পুলিশ ভবেশের মুখ থেকে প্রমোদ বাবুর ষড়যন্ত্রের কথা শুনে প্রমোদ বাবুকে গ্রেপ্তার করে, আর প্রমোদ বাবু পুলিশের কাছে অস্বীকার করেন যে তার কাকার ক্ষতি করার জন্যই সে ভবেশকে তার এই জঘন্য কাজে যুক্ত করেছিল, বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে। এরপর দিন তিনেক আমি বাঁকুড়ার সোনামুখী গ্রামেই ছিলাম। সুরনাথের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় উনি আমাকে নতুন ধুতি, পাঞ্জাবি আর 5 রকমের ফল মূল প্রণামী হিসেবে দেন আর প্রণাম করেন। ঠাকুর মশাই, আপনি আজ ছিলেন বলে অপরাধী ধরা পড়েছে। আপনি না থাকলে আজ আমার আর আমার জমির আর আমার পরিবারের কি হতো কে জানে। হয়তো আমার পরিবারটা একবারে জলে ভেসে যেত। না না, আমি এইসব কিছু করিনি। যা করার করেছেন ভগবান স্বয়ং। ভগবান আজ অপরাধীকে যোগ্য শাস্তি দিয়েছেন। এবার আপনি শান্তিতে চাষবাস করে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন, আর কেউ আপনাকে বিপদে ফেলবে না আশা করি। এরপর আমি কলকাতায় ফিরে আসি। ফিরে আসবার পর 1-2 বার মনিতোষের সঙ্গে সুরনাথ বাবুর বাড়ি আমি গিয়েছিলাম। ওই 2-1 বারই যা সুরনাথের বাবুর সঙ্গে আমার দেখা হয়। তারপর আস্তে আস্তে আমার কাজের জন্য মনিতোষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন তারা কেমন আছে আমি জানিও না। তারানাথের গল্প বলা শেষ হলে আমরা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9:30 বাজে। এরপর আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা দিই। আর আমি যেতে যেতে কিশোরীকে বলি, জ্যোতিষমশাইয়ের গল্প শুনে আমার মনটা সত্যি ভালো হয়ে গেল গো।